রক্তনালী কয় প্রকার ভাইয়া বলো তো? 3 প্রকার। এটা হলো ধমনী, শিরা আর কি কৈশিক জালিকা, ঠিক আছে? এখন ভাইয়া ধমনীর সংজ্ঞা দাও তো, ডেফিনেশন কি ধমনীর? যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে ছড়ায় যায় বলা হয়। যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে নিয়ে যায়, হ্যাঁ, ওইগুলারে বলে ধমনী, ঠিক আছে? যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে কই নিয়ে যায়? টিস্যুতে নিয়ে যায়, হ্যাঁ। যেই সব রক্তনালী রক্ত বের করে কই নিয়ে যায়? টিস্যুতে নিয়ে যায়, ওইটারে বলে ধমনী। অক্সিজেনযুক্ত রক্ত যারা ক্যারি করে তাদের ধমনী বলে, এই জিনিসটা কিন্তু ধমনীর ডেফিনেশনে নাই। কথা বুঝতে পারছো? হ্যাঁ, মোস্টলি ধমনীরা অক্সিজেনযুক্ত রক্তই ক্যারি করে। এসিডে ছাড়ো। মোস্টলি ধমনীরা অক্সিজেনযুক্ত রক্তই ক্যারি করে, বাট ডেফিনেশনে এটা নাই, ঠিক আছে? ডেফিনেশনে এটা নাই যে ধমনীরা অক্সিজেনযুক্ত রক্তই ক্যারি করে। ধমনীর ডেফিনেশন হইল যে, তুমি কি রেকর্ড চাপ দিছো? আচ্ছা, ধমনীর ডেফিনেশন হইল যে হার্ট থেকে রক্তটা বের করে নিয়ে যাবে কোন পর্যন্ত? টিস্যু পর্যন্ত, ঠিক আছে? এরপরে টিস্যুতে যেয়ে সে তৈরি করবে ক্যাপিলারি। এই ক্যাপিলারির প্রাচীর এত পাতলা যে এখান থেকে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়, প্লাস যে গ্লুকোজ ট্লুকোজ আছে এইগুলো টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায়, হ্যাঁ। গ্লুকোজ ট্লুকোজ যেগুলো আছে এইগুলো হলো টিস্যুর মধ্যে ঢুইকা যায়, এগুলা ভেদ করে বিভিন্ন নিউট্রিয়েন্ট এই টিস্যুতে ঢুকে। এবং এই ক্যাপিলারি আস্তে আস্তে দেখো অক্সিজেন ছাড়তে থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে থাকে, আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড যুক্ত নীল কালার হইলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর এই লাল কালার হইলো কি ভাইয়া? অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা বলো, এটার কাহিনী কি বলো, আমার বলো। এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বলো। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়েছে। সো এটা তো তোমার কোনো এক্সেপশন না। এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারির নাম যে আর্টারি দিছে, এটা কিন্তু কোনো এক্সেপশন না। যে এটার নাম কেন আর্টারি দিছে এটা আমি এক্সপ্লেইন করছিলাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন আসো, ঠিক আমাদের পালমোনারি আর্টারি আর যে পালমোনারি শিরা আছে না, ওইটাও এক্সেপশন না, বুঝছো? ওইটা কোনো এক্সেপশন না, ওইটা জাস্ট ম্যাক্সিমাম আর্টারি হলো অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে, ওইটা করে না। ম্যাক্সিমাম ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাড অথবা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে, ওইটা করে না। বাট আর্টারি আর ভেইনের সঙ্গে কখনো বলে নাই যে তোমার কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করতে হবে। একটা কথাই বলছে, হার্ট থেকে যেই রক্ত বাইর করে নিয়ে যায় তারে বলে আর্টারি, আর হার্টে যে রক্ত নিয়ে আসে, হ্যাঁ, হার্টে যে রক্ত ফেরত নিয়ে আসে, হার্টে যে রক্ত ফেরত নিয়ে আসে তারে কি বলে? ভেইন। তাহলে আর্টারি আর হইলো ভেইনের জিনিসটা ক্লিয়ার। আর ক্যাপিলারি কই থাকে ভাইয়া? টিস্যুর মধ্যে কি থাকে? জালের মতো রক্তনালী ছড়ায় যায় টিস্যুর ভিতরে ঢুকে, ওটারে বলে ক্যাপিলারি। এইটুকু কি ক্লিয়ার ভাইয়া বলো তো? আর্টারি, ভেইন, ক্যাপিলারি এগুলো কি ক্লিয়ার বলো? রিফা ক্লিয়ার? অহন, আহানাফ? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখন আসো ভাই, আমরা একটা একটা করে ধমনী আর শিরা দুইটার ইন্টেরিয়রটা দেখি, ইন্টেরিয়র কেমন, ঠিক আছে? দেখো, এই নীল কালারটা হলো একটা ভেইন আর লাল কালারটা হলো একটা আর্টারি। এখন এটার ইন্টেরিয়রটা আমরা দেখি, হ্যাঁ, ইন্টেরিয়রটা কেমন, দেখো ইন্টেরিয়রটা কেমন। ফার্স্ট অফ অল, ধমনী বলো শিরা বলো, সবচেয়ে বাইরের দিকের যে লেয়ারটা আছে ওই লেয়ারটারে বলে টিউনিকা এক্সটার্না অ্যাডভেন্টেশিয়া, আরেকটা নাম কি দিছে ভাইয়া? ফাইব্রোসা, ঠিক আছে? টিউনিকা এক্সটার্না, অ্যাডভেন্টেশিয়া আর হইলো ফাইব্রোসা নাম দিছে, ঠিক আছে? এই তিনটাই হবে। এখন বিষয়টা হলো, এই যে এতটুকু যে টিউনিকা এক্সটার্না, এটা ভাই কি দিয়ে তৈরি বলো তো? এটা হলো ডেন্স কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, হ্যাঁ, অনেক, হ্যাঁ, ডেন্স কোলাজেন ফাইবার, মানে অনেক ঘন কোলাজেন ফাইবার দিয়ে এটা তৈরি। এটার কাজ কী ভাই? প্রোটেকশন দেওয়া, হ্যাঁ। যেহেনেই দেখবা ফাইবার আছে ওইখানেই হলো প্রোটেকশন দেয়। অ্যাকচুয়ালি ফাইবার হলো শক অ্যাবজর্বার। ধরো এই জায়গায় আমি মারলাম, ফাইবার ওই শকটা হলো অ্যাবজর্ব করে নেয়, মানে ডিফিউজ করে দেয়। ধরো এই জায়গায় ফোর্স মারলাম, হ্যাঁ, এই জায়গায় একটা ফোর্স দিলাম, এটা ফাইবারে যাওয়ার পর এই যে ফোর্সটা এটা ডিফিউজ হয়ে যায় সব জায়গায়, বুঝতে পারছো? এই কারণে ফাইবারে বলে শক অ্যাবজর্বার, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম যে টিউনিকা এক্সটার্না অ্যাডভেন্টেশিয়া অথবা কি তোমার ফাইব্রোসা, এটা কি দিয়ে তৈরি ভাই? ফাইবার দিয়ে তৈরি, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে? তোমার ভেইনের ক্ষেত্রেও এটা হলো কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। আমার একটু দেখো তো, দেখা বলো যে কার টিউনিকা এক্সটার্নাটা বেশি মোটা? ইজ ইট আর্টারি অর ইজ ইট ভেইন? দেখা বলো। দেখো, ওর টিউনিকা অ্যাডভান্টেজ হলো এতটুকু, হ্যাঁ, আর ওর টিউনিকা অ্যাডভান্টেজ হলো এত বড়। তাহলে কার টিউনিকা অ্যাডভান্টেজ এটা বেশি মোটা? আর্টারিটা হলো বেশি মোটা, ঠিক আছে? এটা মনে রাখবা। এটা কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। কোলাজেন ফাইবার অবভিয়াসলি যোজক টিস্যু, আমরা জানি যে কোলাজেন ফাইবার বা ইলাস্টিন ফাইবার যে কোনো ধরনের ফাইবার হলো কি যোজক টিস্যু। সো এটা অবভিয়াসলি যোজক টিস্যু। সো এটা কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, এটা একটা যোজক টিস্যু।
আর্টারির ক্ষেত্রে এটা মোটা হয়, আর হইলো ভেইনের ক্ষেত্রে এটা কি হয়, চিকন হয়। এবার আসো সেকেন্ড লেয়ারে যাই। সেকেন্ড লেয়ার ভাই টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়ার মধ্যে ভাই কি আছে দেখো তো একটু, এগুলা কি আছে? এগুলা হইলো কি বলবো, এই যে এরকম দেখতে, হ্যাঁ দেখতে দেখো, এই মাসলটার দিকে তাকাও, দিস লুকস লাইক দিস, হ্যাঁ এই যে দেখো এইগুলা দেখতে হইলো এরকম। তাহলে এগুলা কি ধরনের মাসল ভাই আমার একটু বলো তো, মাকু আকৃতির? এগুলো হলো মাসল, আমাকে ইনভলান্টারি মাসল। ইনভলান্টারি মাসল বা স্মুথ মাসল, ঠিক আছে। মাকু আকৃতির মাসলগুলো কি হয়, স্মুথ মাসল হয়। তাহলে টিউনিকা মিডিয়াতে কি থাকে? টিউনিকা মিডিয়াতে হইলো অনেকগুলা কি থাকে, স্মুথ মাসল থাকে, ঠিক আছে, স্মুথ মাসল। এই স্মুথ মাসলের কাজ কি বলো তো, এই স্মুথ মাসলের কাজ কি? কন্ট্রাকশন একদম কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। কন্ট্রাকশন রিল্যাক্সেশন করলে কি হবে? ব্লাড মানে আমার সামনে যাবে, ব্লাড ফ্লো। না না না, ব্লাড ফ্লো এমনিই হয়, ব্লাড ফ্লো হার্টের প্রেশারেই হয়। কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে সে আসলে হইলো এই যে ভেসো কনস্ট্রিকশন আর ভেসো ডায়ালেশন করে, কথা বুঝতে পারছো? সে হলো ভেসো কনস্ট্রিকশন আর ভেসো ডায়ালেশন করে, ঠিক আছে। শুনছেন আমাকে? হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি এক আলোচনায় বলছিলেন যে মানে মাসল খালি শুধু কন্ট্রাক্ট করে। আচ্ছা, মানে মাসল রিল্যাক্সেশন ব্যাপারটা কি শুধু স্মুথ মাসলই করতে পারে? মানে আচ্ছা, মাসল রিল্যাক্সেশনের যে বিষয়টা স্মুথ মাসলের ক্ষেত্রে, হ্যাঁ তুমি বলতে চাইতেছো ভাই স্মুথ মাসলের ক্ষেত্রে কি কোনো অ্যান্টাগনিস্টিক পেশি আছে কিনা, রাইট? তোমার হলো কোশ্চেন হলো এইটা নাকি? আপনি বলছিলেন না হ্যাঁ, বিষয়টা হলো স্মুথ মাসলের মেকানিজমটা এরকম যে যতক্ষণ তুমি ওরে ইলেকট্রিসিটি দিয়ে রাখবা ততক্ষণ কন্ট্রাক্ট করে ধরে রাখবো, বুঝতে পারছো? দ্য মোমেন্ট তুমি ইলেকট্রিসিটি পুল অফ করে দিবা, ও হইলো কি করবে জানো, আগের জায়গায় ফিরে আসবে। এটা হলো স্মুথ মাসলের মেকানিজম। বা স্কেলেটাল মাসলের মেকানিজমটা কোয়াইট ডিফারেন্ট কেন? যখন তুমি ইলেকট্রিসিটি দিবা তখনও কন্ট্রাক্ট করে এই পজিশনে থাকবো, ইলেকট্রিসিটি উঠাই নিলেও এই পজিশনে থাকবো। বাট দ্য মোমেন্ট তুমি এটা ছাইড়া দিবা, কিন্তু পরে আরেকটারে তুমি পুল করবা, তখন এটা হলো আবার রিল্যাক্স হয়ে যাবে, কথা বুঝতে পারছো? কিন্তু ক্ষেত্রে ও কি রিল্যাক্স করতে পারে হার্ট মাসল? হার্ট মাসলের ক্ষেত্রে আসলে আসতেছি, হার্ট মাসলের ক্ষেত্রে আসলে কন্ট্রাকশন রিল্যাক্সেশন এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন জাংশনাল টিস্যু, বুঝতে পারছো? এটা আসতেছি আমি। জাংশনাল টিস্যু মানে এসএ নোড, এভি নোড, এইগুলোর উপরে ডিপেন্ড করে। এইগুলো যখন নেগেটিভ সিগন্যাল দিবে বা সিগন্যাল দিবে না, তখন এটা কি করবে, রিল্যাক্স করবে, বুঝতে পারছো? এটা কাইন্ড অফ তোমার ইনভলান্টারি টাইপ, মানে মেকানিজমটা কাইন্ড অফ ইনভলান্টারি টাইপ, বুঝতে পারছো? বাট স্ট্রাকচারটা হলো স্কেলিটাল মাসলের মতো, বুঝতে পারছো? স্ট্রাকচারটা স্কেলিটাল মাসলের মতো, বাট মেকানিজমটা হলো ইনভলান্টারি টাইপ, মানে এর মতো। এখন দেখো বিষয়টা কি, এটা যেহেতু স্মুথ মাসল তাই এটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারে। কন্ট্রাকশন করলে কি হইব ভাই, ভেসো কনস্ট্রিকশন হইব, আর রিল্যাক্সেশন করলে কি হবে, ভেসো ডায়ালেশন হবে, ঠিক আছে। আর স্যার যেটা বলছি ওটা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আর যদি না বুঝতে পারো সমস্যা নাই, কঙ্কালে আমরা এটা একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে, যে মাসলগুলো কি। হ্যাঁ হ্যাঁ মানে একদমই মানে ওকে কন্ট্রোল করতে গেলে চার্জ লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ আমি ইলেকট্রিক সিগন্যাল দিতে থাকবো ততক্ষণ কন্ট্যাক্ট করে ধরে রাখবে, ঠিক আছে। আচ্ছা এখন আসো, তাহলে ভাই টিউনিকা মিডিয়া শেষ, তুমি একটু বলো তো ভাই এনে দেখে কি মনে হইতেছে, কার টিউনিকা মিডিয়া বেশি মোটা বলো তো? আর্টারি টিউনিকা মিডিয়া কিন্তু বেশি মোটা, ঠিক আছে, মনে রাখবে আর্টারির ওয়ালটা হইলো বেশি মোটা, ভেইনের ওয়ালটা হইলো কি চিকন, ভেইনের পুরো ওয়ালটাই হইলো কি চিকন। দেখো এটা এতটুকু, আর এটা দেখো কতটুকু, এটা হলো অনেক মোটা, ঠিক আছে। সো আর্টারির ওয়ালটা, ভেইনের ওয়ালটা হলো একদম চিকন, আর আর্টারির ওয়ালটা হলো অনেক মোটা, ঠিক আছে। সো আর্টারির হলো টিউনিকা এক্সটার্নাও মোটা, টিউনিকা মিডিয়াও মোটা, ঠিক আছে, এটা মনে রাখবা। টিউনিকা ইন্টারনা হুদায় আমি প্রেস লাগাইতে চাইতেছি না, টিউনিকা ইন্টারনার একটা স্পেশাল কাহিনী আছে, ওইটা যাই হোক, ওইটা বাদ দাও। তো বিষয়টা হলো এরকম যে টিউনিকা ইন্টারনা কি দিয়ে তৈরি, আমার আগে বলো, সবচেয়ে ভিতরে কি থাকে ভাই, এই লেয়ারটা কি দিয়ে তৈরি বলো? সবচেয়ে ভিতরের লেয়ারে এই যে কোষগুলো আছে, এই কোষগুলো কিসের কোষ বলো? হ্যাঁ, এগুলো হলো এন্ডোথেলিয়াল কোষ, সবচেয়ে ভিতরের লেয়ারে যে কোষের যে লেয়ারটা থাকে, হ্যাঁ এটাকে বলে এন্ডোথেলিয়াল কোষ। সো টিউনিকা ইন্টারনার সবচেয়ে ভিতরের লেয়ারটা হলো এন্ডোথেলিয়াল লেয়ার। এন্ডোথেলিয়ালের লেয়ারের পরে এই যে সাদা সাদা একটু আছে দেখছো, সাদা কালার, সাদা কালার একটা লেয়ার আছে দেখছো এন্ডোথেলিয়াল কোষের নিচে, হ্যাঁ এটা হলো সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, গুড, এটা হলো সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, গুড। তো এটা হলো টিউনিকা ইন্টারনার কাহিনী। হ্যাঁ এখন তুমি একটু দেখো তো ভাইয়া, দেখবা হলুদ কালার দুইটা লেয়ার তুমি দেখতে পাইতেছো, তুমি আর্টারির দিকে তাকাও, এই জায়গায় একটা হলুদ কালারের লেয়ার দেখা যাইতেছে না, এই জায়গায়, এটা হলো এই জায়গায় দুইটা হলুদ কালারের লেয়ার থাকে, বুঝতে পারছো?
হ্যাঁ যেহেতু হলুদ তাহলে এটা কি দিয়ে তৈরি ভাইয়া? সাদা না হইলে কি আমাদের বডিতে আর কোন ধরনের ফাইবার আছে? ইয়েলো ফাইবার আছে। ইয়েলো ফাইবার হলো ইলাস্টিন ফাইবার, ঠিক আছে? আমাদের বডিতে ভাই দুই ধরনের ফাইবার আছে, একটা হলো কোলাজেন ফাইবার আর একটা হলো ইলাস্টিন ফাইবার। কোলাজেন ফাইবারে বলে হোয়াইট ফাইবার, কারণ এটার কালার হইলো সাদা। কথা বুঝতে পারছো? কোলাজেন ফাইবারে বলে হোয়াইট ফাইবার, কারণ এটার কালার হলো সাদা। আর ইলাস্টিন ফাইবারে কি বলে জানো? ইয়েলো ফাইবার। ইলাস্টিন ফাইবারে কি বলে? ইয়েলো ফাইবার, কারণ এটার কালার কি? হলুদ। ইলাস্টিন ফাইবারে বলে ইয়েলো ফাইবার, কারণ এটার কালার হইলো হলুদ। ভাই কোলাজেন ফাইবার আর ইলাস্টিন ফাইবারের মধ্যে আরেকটা ডিফারেন্স বলতে পারবা কেউ? একটা কি দাম একটা আসলে একটা গ্রুপে থেকে একটা সলিডারি এরকম করছিলাম। হ্যাঁ, কোলাজেন ফাইবার হইলো ভাইয়া, আমি জাস্ট আপাতত একটা বলতেছি, কোলাজেন ফাইবার হইলো জানো কি? সুতার মতো। এটা দেখতে কি, এটা এটা মানে স্ট্রাকচারটা কীরকম ভাইয়া? জাস্ট সুতার মতো। এটা হলো সুতার মতো, মনে রাখবা। কোলাজেন ফাইবার হলো সুতার মতো। আর ইলাস্টিন ফাইবারে মনে রাখবা, ইলাস্টিন ফাইবার হলো কিসের মতো বলো তো? রাবারের মতো। তার মানে বলো কোলাজেন ফাইবারে যদি তুমি টানো, এটা কি এক্সপ্যানসাইল হবে? মানে এটা কি তোমার মুভ করবে? মুভ করবে না। কোলাজেন ফাইবার যেহেতু সুতার মতো, আমরা তো জানি সুতারে টানলে তো সুতা হলো রাবারের মতো ইলাস্টিক না, তাহলে এটার কোলাজেন ফাইবার কোনো স্থিতিস্থাপকতা না, এটা জাস্ট সুতার মতো। সুতা বা দড়িরে টানলে তো এটা এক্সপ্যানসাইল হয় না, ঠিক আছে? কিন্তু তুমি যদি রাবারে টানো তাহলে এটা কি হয়? এক্সপ্যানসাইল হয়। কথা বুঝতে পারছো? মানে রাবারে টানলে এটা কি হয়? তোমার সংকোচন প্রসারিত হয়। তাহলে ইলাস্টিন ফাইবারের কি আছে? ইলাস্টিন ফাইবারের ইলাস্টিসিটি আছে বা স্থিতিস্থাপকতা আছে। কোলাজেন ফাইবারের কোনো স্থিতিস্থাপকতা নাই, এটা সুতার মতো। তাহলে ইলাস্টিন আর কোলাজেন ফাইবার নিয়ে কি বললাম? কোলাজেন ফাইবার হলো হোয়াইট ফাইবার, এটা সুতার মতো, এটা হলো মেইনলি দেওয়া হয় প্রোটেকশনের জন্য। আর ইলাস্টিন ফাইবার হলো ইয়েলো ফাইবার, এটা রাবারের মতো, এটা মেইনলি ওই সব জায়গায় দেওয়া হয় যেই সব জায়গাগুলো অনেক বেশি এক্সপ্যানসাইল হইতে চায় বা ইলাস্টিসিটি লাগে, ওই সব জায়গায় হলো দেওয়া হয়, ঠিক আছে? এখন ভাইয়া তুমি দেখো এখানে দুইটা ইলাস্টিক লেয়ার আছে, একটারে বলে এক্সটার্নাল ইলাস্টিক মেমব্রেন, ইন্টারনাল ইলাস্টিক মেমব্রেন। যাই হোক, ওইটা আমি যাইতেছি না, আমি জাস্ট এটা বলতেছি যে ইলাস্টিক লেয়ার আছে। তুমি একটু দেখো, দুইটারে দেখো, এইখানেও আছে এইখানেও আছে। দুইটারে দেখে তুমি একটু চোখ দিয়ে দেখে বলো তো কার ইলাস্টিক লেয়ারটা বেশি থিক বা মোটা? কার ইলাস্টিক লেয়ারটা বেশি থিক বা মোটা একটু বলো দেখা। আর্টারির, হ্যাঁ, আর্টারির ইলাস্টিক লেয়ারটা কিন্তু থিক। কথা বুঝতে পারছো? আর্টারির ইলাস্টিক লেয়ার ইজ থিক। ইলাস্টিক লেয়ার হইলো থিক, মানে ইলাস্টিক ফাইবারসগুলো হইলো থিক লেয়ার গঠন করে, হ্যাঁ, থিক। তাহলে আর্টারির ইলাস্টিক ফাইবার যেহেতু থিক, তাহলে ভাইয়া আর্টারির ইলাস্টিসিটি বেশি থাকবে নাকি ভেইনের ইলাস্টিসিটি বেশি থাকবে? আর্টারির কিন্তু ইলাস্টিসিটি বেশি থাকে, ঠিক আছে? আর্টারির ইলাস্টিসিটি বেশি থাকে, ভেইনের ইলাস্টিসিটি হইলো কম থাকে, কারণ ও ইলাস্টিন লেয়ার হইলো পাতলা আর ওর ইলাস্টিন লেয়ার হইলো বেশি মোটা। আর্টারির ইলাস্টিসিটি বেশি থাকার পিছনে আরেকটা কারণ হলো আর্টারির মধ্যে হাই ব্লাড প্রেশার থাকে, এটা কিন্তু আমি আগের ক্লাসে এক্সপ্লেইন করছি। তো হাই ব্লাড প্রেশার থাকার কারণে ওর যে কোনো সময় এক্সপান্ড হওয়া লাগতে পারে। কথা বুঝতে পারছো? অর্থাৎ ওর লুমেনটা যে কোনো সময় ফুইলা যাওয়া লাগতে পারে। তো এই ফুইলা যাওয়া, চুপসানো, এগুলো করতে ওর অনেক বেশি কি হওয়া লাগে? ইলাস্টিক হওয়া লাগে। কথা বুঝতে পারছো? নইলে ওর ফাইবারগুলো ছিঁড়ে যাইতো। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার মানে বিষয়টা হলো এই যে ওর আর্টারির মধ্যে অনেক বেশি ভেসোকনস্ট্রিকশন, ভেসোডায়ালেশন এগুলো মেইনলি আর্টারির মধ্যেই হয়, ঠিক আছে? ভেসোকনস্ট্রিকশন, ভেসোডায়ালেশন এগুলো মেইনলি আর্টারির মধ্যে হয়। নাম্বার ওয়ান কারণ আর্টারির মধ্যে স্মুথ মাসল বা কি অনৈচ্ছিক পেশি লেয়ারটা মোটা থাকে, তাই ভেসোডায়ালেশন, ভেসোকনস্ট্রিকশনটা আর্টারির মধ্যে প্রমিনেন্ট হয়। ভেইনের মধ্যে যে হয় না এমন না, ভেইনের মধ্যেও হয়, কিন্তু আর্টারির মধ্যে বেশি প্রমিনেন্ট হয়, ঠিক আছে? আরেকটা বিষয় হইলো যে ভেসোডায়ালেশন, ভেসোকনস্ট্রিকশন করার জন্য ভাইয়া ওর কি এক্সপ্যানসাইল হইতে হবে না বলো তো? ওর হইলো ইলাস্টিসিটি থাকতে হবে, এই কারণে আর্টারির ওয়ালটা বেশি ইলাস্টিক। তাহলে আমরা কি বললাম? আর্টারির ওয়াল হইলো বেশি মোটা, আর্টারির ওয়াল হইলো বেশি ইলাস্টিক, ঠিক আছে? তারপরে আর্টারির যেহেতু ওয়াল মোটা, তাহলে লুমেনটা কি হইব বলো তো? লুমেনটা হবে ছোট। কথা বুঝতে পারছো? লুমেনটা হবে ছোট। ধরো এটা একটা আর্টারি, হ্যাঁ, এই আর্টারির ওয়াল যদি ধরো এই পুরোটা হলো ওয়াল, এই ওয়াল যদি মোটা হয় তাহলে এর মাঝখানে লুমেনটা হয় অনেক, এটা হলো লুমেন। লুমেন মানে যেই জায়গা দিয়ে ব্লাডটা ফ্লো হইতেছে, বুঝতে পারছো? এটা হলো লুমেন। সো যেই জায়গা দিয়ে ব্লাডটা ফ্লো হইতেছে, সো এই লুমেনটা হবে কি অনেক ছোট আর্টারির ক্ষেত্রে, কারণ ওর ওয়ালটা অনেক বেশি মোটা। অন দি আদার হ্যান্ড ভেইনের ক্ষেত্রে হইলো ওয়ালটা অনেক বেশি থিন থাকে না, এই যে অল্প একটু থিন থাকে। তাহলে ভেইনের ক্ষেত্রে যেহেতু অল্প একটু থিন ওয়াল থাকে, তাহলে এইটার লুমেনটা কি হবে ভাইয়া? বড় হবে না বলো তো?
লুমেন হবে বড়। তাহলে কার লুমেন বড়, কার লুমেন ছোট, কার ইলাস্টিসিটি বেশি, কার ইলাস্টিসিটি কম, কার প্রাচীর মোটা, কার প্রাচীর চিকন, এগুলো কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে। আর কি কি লেয়ার আছে টিউনিকা এক্সটার্না, মিডিয়া আর ইন্টারনা। কোথায় কি থাকে? এক্সটার্নাতে থাকে কি কোলাজেন ফাইবার, ইন্টারনাতে থাকে এন্ডোথেলিয়াল লেয়ার, আর হলো ওই যে ইলাস্টিক মেমব্রেন আর সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। আর টিউনিকা মিডিয়াতে কি থাকে ভাইয়া? টিউনিকা মিডিয়াতে থাকে হলো তোমার স্মুথ মাসল। এইটুকু জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো কাহিনী। এতটুকু সবার ক্লিয়ার? বলো তো, বলো বলো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আগাই সামনে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তুমি একটু এদিকে তাকাও, এদিকে দেখো, এদিকে খেয়াল করো। হ্যাঁ দেখো, এই যে এই জায়গায় আমি নিয়ে যাইতেছি, দেখো, ওয়েট, হ্যাঁ দেখো এখানে দেখো, আর্টারির মধ্যে কিন্তু কোনো কপাটিকা নাই, কিন্তু তুমি কি ভেইনের মধ্যে একটা জিনিস খেয়াল করতেছো? এই যে এই জিনিসটা কি তুমি খেয়াল করতেছো? এটা কি খেয়াল করা যাইতেছে এটা? আপনি নিজ হাতে বানাইছেন এগুলা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দেখো এই জিনিসটা কিন্তু কপাটিকা। হ্যাঁ, এখন আমার একটু বলো তো, ব্লাড ফ্লোর ডিরেকশনটা কি এই দিকে নাকি এই দিকে? মানে এটা হলো এ দিক, এটা বি দিক, এবার বলো কোন দিকে? বিদিকে হবে, বিদিকে। ভুল, আনসার হইলো ভুল, আনসার ভুল, আনসার হবে এ দিকে। মনে রাখবা কপাটিকার যেই জিনিসটা, এই যে কপাটিকার ক্ষেত্রে এইরকম মনে রাখবা যে কপাটিকা অলওয়েজ, ধরো আমি তোমাদের একটু বুঝাই, এটা একটা ভেসেল। এই ভেসেলের মধ্যে ধরো এমনে কপাটিকা আছে, ঠিক আছে। এমনে কপাটিকা থাকা মানে এইটা হইলো যখন এই দিকে ফ্লো হবে তখন এটা ওপেন হবে, কিন্তু যখন ব্যাক ফ্লো হইতে যাইব তখন এটা কি হয়ে যাইব? ক্লোজ হয়ে যাবে এইভাবে। কথা বুঝতে পারছো? তার মানে কপাটিকা যে অ্যারোটা তৈরি করে ওই অ্যারোটার দিকেই হলো ব্লাড ফ্লো হয়। আমার কথা বুঝতে পারছো? যখনই নাকি ব্যাক ফ্লো হইতে যায় তখনই কপাটিকাটা কি প্রেসারে হইলো এভাবে বন্ধ হয়ে যায়। এখন এই প্রেসারে বন্ধ হয়ে যায়, এখন তোমার যদি ব্যাক ফ্লো করানো লাগে তাহলে কি করতে হইব? কপাটিকাটারে অনেক প্রেসার দিয়ে এইভাবে উল্টায় তারপরে খোলা লাগবে। এটা করতে অনেক বেশি প্রেসার লাগে, যেটা কখনো তৈরি করা সম্ভব না। আমার কথা বুঝতে পারছো? মানে বিষয়টা হলো এরকম, যখন নাকি মানে ব্লাড ফ্লোটা উপরের দিকে হইতেছে তখন কপাটিকা হলো আস্তে করে খোলাটা ইজি, হালকা প্রেসার দিলেই কপাটিকা এরকম খোলা যায়। কিন্তু যখন নাকি ব্লাড ফ্লো এরকম নিচের দিকে আসতে যাবে তখন কপাটিকা এরকম বন্ধ হয়ে যায়। এখন তুমি চাইতেছো যে নিচের দিকে ফ্লো করাতে হবে, তাহলে তোমার কপাটিকাটা কি এইভাবে উল্টায় ফেলা লাগবে না? এভাবে কিন্তু একদম ধইরা একদম উল্টায় ফেলা লাগবে। কথা বুঝতে পারছো? সো এটা করাটা অনেক টাফ। কথা বুঝতে পারছো? তাই মনে রাখবা যেই জায়গায় হইলো কপাটিকার এরকম অ্যারোর ডিরেকশন থাকবে ব্লাড ফ্লোটা কি হবে ওই জায়গায় হবে। কপাটিকার ফাংশন কি বলো তো? ব্লাডের ব্যাক ফ্লো রোধ করা, ব্লাড যাতে ব্যাক ফ্লো না হইতে পারে। কপাটিকার ফাংশন হলো দেখো, যখন নাকি এই বরাবর ফ্লো হবে তখন ওপেন হয়ে যাওয়া, কিন্তু যখনই নাকি রিভার্স ফ্লো হওয়া শুরু করবে তখন হলো ক্লোজ হয়ে যাওয়া। মানে কি ব্লাডের ব্যাক ফ্লো হইতে দিবে না, ঠিক আছে, ব্যাক ফ্লো হতে দিবে না। এটাই হলো কপাটিকার কাজ। আপনি কি মানে কপাটিকাতে আপনি কি ব্লাড ফ্লো করাইছেন? বুঝি নাই। মনে করেন আপনি কপাটিকাতে একটা ব্লাড ভেসেল বাইরে নিয়ে আসেন, ঠিক আছে? হ্যাঁ তারপর দিলেন, ওগুলো কি আপনি দেখছেন? হ্যাঁ, আমি কপাটিকা দেখছি, ভালভ দেখছি আমি। আচ্ছা, এগুলো ভাব তো মাসল, তাই না? সব ভাব ওই মাসল দিয়ে তৈরি? না না না, ভালভ মাসল দিয়ে তৈরি না ভাই। ভালভ হইলো তোমার কোলাজেন ফাইবার আর ওইটার উপরে এন্ডোথিলিয়াল মাসল দিয়ে, মানে এন্ডোথিলিয়াল সেল দিয়ে তৈরি, বুঝছো? ধরো এই যে কোলাজেন ফাইবার থেকে টানছি না, তো এখানে এন্ডোথিলিয়াল সেলও থাকে। হ্যাঁ, এন্ডোথিলিয়াল সেলও থাকে, বাট মেইনলি ফাইবার আর এন্ডোথিলিয়াল সেল, এটা দিয়ে মেইনলি হলো কপাটিকা তৈরি হয়। হ্যাঁ, দেখতে খুবই পাতলা কিন্তু অনেক কাজের। হ্যাঁ, অনেক কাজের। যাই হোক, এখন দেখো, এখন আসো তোমার এই কপাটিকার যে ডিরেকশনটা, কপাটিকার ডিরেকশন বুঝতে পারছো? এটা এরকম আছে, তার মানে এটার অ্যারোর দিক কি ওই দিক, তাই না? এটা এইরকম ভাবে আছে, দেখছো এরকম ভাবে আছে। যেহেতু এরকম ভাবে আছে তাহলে ফ্লোটা এই দিকে হইতে সে অ্যালাউ করবে। যখন এদিকে ফ্লো হবে তখন সে খুইলা যাবে, কিন্তু যখন ভাই ব্যাক ফ্লো হইতে যাবে তখন সে কি হয়ে যাব? বন্ধ হয়ে যাব। এখন দেখবা ভেইনে অলওয়েজ কপাটিকা বা ভালভ থাকে, কিন্তু আর্টারিতে কিন্তু কোনো কপাটিকা বা ভালভ কি থাকে না। কথা বুঝতে পারছো? আর্টারিতে কোনো কপাটিকা বা ভালভ নাই। এখানে দেখলেই বুঝতে পারবা যে ভেইনের এইখানে কপাটিকা ভালভ আছে, আর্টারির এই জায়গায় কোনো কপাটিকা বা ভালভ নাই। আর্টারিতে কেন ভালভ থাকে না? কারণ ওখানে ব্যাক ফ্লো হওয়ার সম্ভাবনা নাই। কপাটিকা কি করে? কপাটিকা হলো ব্যাক ফ্লো হইতে দেয় না। আর্টারিতে কেন ভালভ থাকে না? কারণ এখানে ব্যাক ফ্লো হওয়ার সম্ভাবনা নাই। কেন ব্যাক ফ্লো হওয়ার সম্ভাবনা নাই? আর্টারিতে কেন ব্যাক ফ্লো হওয়ার সম্ভাবনা নাই? এত হাই প্রেসারের পর প্রেসার। হ্যাঁ, গুড। আর্টারি হইলো হার্টের, দেখো হার্ট যখন কন্ট্রাকশন করে তখন ওই প্রেশারটা কিন্তু আর্টারিতে যায়।
তুমি একটা জিনিস খেয়াল করো, আমি তোমার দেখাই, দাঁড়াও। হ্যাঁ, এই যে হার্ট যখন এনে সংকুচিত হবে ভাইয়া, হার্ট সংকুচিত হইলে এর প্রেশারটা কে পায় ভাইয়া? আর্টারি পায় নাকি ভেইন পায়? মানে হার্টের সংকোচনের যে প্রেশার, এই প্রেশারটা কার কার ভিতরে যায়? আর্টারির ভিতরে যায়। তো হার্টের সংকোচন প্রসারণের কারণে আর্টারিতে অলওয়েজ রক্তের গতি হইলো কি থাকে? একমুখী থাকে। কথা বুঝতে পারছো? কারণ হার্ট যখন সংকুচিত হয় তখন রক্তটা হইলো প্রেশার খেয়ে আর্টারিতে ঢুকে, নট ভেইনে ব্যাকফ্লো করে। ঠিক আছে? হার্ট যখন সংকুচিত হয় তখন এই সংকোচনের প্রেশারটা আর্টারিতে ঢুকে, এবং এই হার্ট যত সংকোচন প্রসারণ করে এই আর্টারির মধ্যে এই ফ্লোটা তত মেইনটেইন থাকে। ঠিক আছে? সো হার্টের সংকোচনের প্রসারণের প্রেশার, আচ্ছা, হার্টের সংকোচন প্রসারণের প্রেশার হলো আর্টারিতে ট্রান্সমিট হয় দেখে আর্টারিতে কোনো কপাটিকা লাগে না, কারণ আর্টারিতে ব্যাকফ্লো হওয়ার সম্ভাবনা নাই, কারণ হার্ট একদিকে ইউনিডিরেকশনাল ফ্লো মেইনটেইন করে। কিন্তু ভেইনের মধ্যে ব্যাকফ্লো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ভেইনের মধ্যে যে ব্যাকফ্লো হওয়ার সম্ভাবনা আছে এটা আমি বলবো, কিন্তু সব ভেইনে আবার ব্যাকফ্লো হওয়ার সম্ভাবনা নাই। সব ভেইনে কিন্তু কপাটিকাও থাকে না, বাট জেনারেলি ম্যাক্সিমাম ভেইনেই হলো কপাটিকা থাকে, কিন্তু সব ভেইনে কপাটিকা থাকে না। আমি বলবো কোন কোন ভেইনে কপাটিকা থাকে না। এরপর আসো ভাইয়া কৈশিক জালিকা। কৈশিক জালিকা শুধু ভাইয়া কোন লেয়ার আছে আর কি? টিউনিকা এক্সটার্না, মিডিয়া ইন্টারনা কিছু আছে না, ওর শুধু এন্ডোথেলিয়াল সেলের লেয়ারটা জাস্ট আছে, আর কিছু নাই। কথা বুঝতে পারছো? আর কিছু নাই মানে কিছুই নাই, এন্ডোথেলিয়াল সেলের জাস্ট লেয়ারটা আছে। ঠিক আছে? আর কিছুই নাই। এই যে দেখো, এন্ডোথেলিয়াল সেলের লেয়ার আর হলো বেসমেন্ট মেমব্রেন, আর কিছু নাই। প্রত্যেকটা সেলের নিচেই হলো বেসমেন্ট মেমব্রেন থাকে। বাই দ্য ওয়ে, বেসমেন্ট মেমব্রেন কিন্তু আবার সাব এন্ডোথেলিয়াল কোলাজেন না, বেসমেন্ট মেমব্রেনের নিচে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমরা পড়ছিলাম কি আমাদের ক্যাপিলারি কয় প্রকার, আমরা পড়ছিলাম কিন্তু এটা অনেকবার, তাই না? আমাদের ক্যাপিলারি কয় প্রকার? 3 প্রকার, রাইট? হ্যাঁ, সাইনোসয়েডাল। কন্টিনিউয়াস ক্যাপিলারি কই থাকে ভাইয়া? ম্যাক্সিমাম, অলমোস্ট অল। ঠিক আছে? অলমোস্ট অল অর্গানে হইলো কন্টিনিউয়াস ক্যাপিলারি থাকে। কন্টিনিউয়াস ক্যাপিলারি মানে কি? মানে হইলো এদের মাঝখানে কোনো ছিদ্র নাই। ঠিক আছে? কন্টিনিউয়াস ক্যাপিলারি মানে এই যে দেখো একটা এন্ডোথেলিয়াল সেল, এই যে আরেকটা এন্ডোথেলিয়াল সেল, এই দুইটার মাঝখানে কোনো কি নাই? গ্যাপ নাই। ঠিক আছে? সো মানে মাঝখানে কোনো গ্যাপ নাই, খুবই অল্প গ্যাপ আছে, মানে গ্যাপ নাই বললেই চলে। সো এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে কোনো গ্যাপ নাই। আর এই জায়গায় আসো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির মধ্যে এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে এই যে দেখো ছোট করে একটা গ্যাপ আছে, দেখছো? এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে কি থাকে? গ্যাপ থাকে। মানে এন্ডোথেলিয়াল সেলের নিচের ভিতরে ইন্ট্রাসেলুলার গ্যাপ থাকে। কথা বুঝতে পারছো? এই যে দেখো, নিজের ভিতরে ইন্ট্রাসেলুলার গ্যাপ থাকে, এই যে এই জায়গায় আরেকটা গ্যাপ। সো এখানে গ্যাপ থাকে। সো ছোট ছোট ছিদ্র থাকে, এইটারে বলে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রা শব্দের অর্থ কি ভাইয়া? ফেনেস্ট্রা শব্দের অর্থ ছিদ্র, মনে রাখবা। ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা ওভালিস এগুলো পড়বা এই চ্যাপ্টারে, তোমার ইন্টারনাল ইয়ার কান যখন পড়বা তখন কিন্তু লাগবে ফেনেস্ট্রা মানে কি। ফেনেস্ট্রা মানে হলো ছিদ্র। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, এখানে যেহেতু ছিদ্রগুলো আছে তাই এই ছিদ্রগুলো ছোট, এই ছিদ্রগুলোর সাইজ কি? ছোট। এখন সাইজ যেহেতু ছোট, মনে রাখবা এই ছিদ্রগুলো দিয়ে কি কি বাইর হইতে পারে না? সব বের হইতে পারে, শুধু আরবিসি আর কি অ্যান্ড প্রোটিন বাদে সব কিছু বের হইতে পারে। বুঝতে পারছো? আরবিসি আর প্রোটিন শুধু এই ছিদ্রগুলো দিয়ে বের হইতে পারে না, কারণ আরবিসির সাইজ ব্যয় অনেক বড় আর প্রোটিনের সাইজও অনেক বড়। আরবিসির সাইজ যদি এত বড় হয় তাহলে অবভিয়াসলি এটা ছিদ্র দিয়ে বাইরে দিতে পারবে না, আর প্রোটিনের সাইজগুলোও অনেক বড় হয়। এছাড়া বাকি ভাই গ্লুকোজ টুকোজ বা আয়ন টায়ন এগুলো সব বের হইতে পারে এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দিয়া। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি ভাই বডির কোন জায়গায় থাকে বলো তো? গ্লোমেরুলাসে থাকে। গ্লোমেরুলাস কি ভাই বলো তো? এই ক্যাপিলারির গুচ্ছরে গ্লোমেরুলাস বলে না, বলো তো? মনে আছে? কিডনির মধ্যে ছিল নেফ্রনের গ্লোমেরুলাস, ক্যাপিলারির গুচ্ছ ছিল কিন্তু এটা। গ্লোমেরুলাস কিন্তু নাথিং বাট ক্যাপিলারির গুচ্ছ। এই যে এমনি আঁকছিল না, এই যে তোমার এই যে এফারেন্ট আর্টারিওল, তারপরে এই যে এটা ইফারেন্ট আর্টারিওল, আর এখানে ক্যাপিলারি আঁকছিল না এক গুচ্ছ। হ্যাঁ, আরে আঁকতেছি। হ্যাঁ, এটা হলো তোমার গ্লোমেরুলাস। সো এইটা কিন্তু এগুলা কিন্তু সব এই যে এখানে যে ক্যাপিলারিটা আছে এগুলা সব হলো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, মানে এদের এগুলো এখানে অনেক ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে বের হইয়া বিভিন্ন পদার্থ এই যে বোমেন্স ক্যাপসুলে জমা হয়। এই কারণে ভাইয়া মুতে কখনো কি পাবা না, নেফ্রনে বোমেন্স ক্যাপসুলে যে জমা হয় ওইটাই তো ভাইয়া মূত্র তৈরি করে, তাই না? এই কারণে মূত্রে কখনো কি পাওয়া যায় না বলো তো?
আরবিসি আর প্রোটিন পাওয়া যায় না মূত্রে কখনো, কথা বুঝতে পারছো? মূত্র মূত্র যদি আরবিসি পাইতা তাহলে তোমার কি পাইতো, মূত্রের কালার লাল হয়ে যেত, বুঝতে পারছো? তো নর্মালি মূত্রে কখনো কি পাওয়া যায় না, আরবিসি আর প্রোটিন পাওয়া যায় না। কারণ কি? কারণ এই গ্লোমেরুলাসের ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দিয়ে আরবিসি আর প্রোটিন বের হইতে পারে না, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। এটা হলো সমস্যা, এটা হলো সমস্যার কথা বলতেছো তুমি, বুঝতে পারছো? সো সমস্যা অনেক কিছু হইতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হইতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হইতে পারে, নেফ্রাইটিক সিনড্রোম হইতে পারে। সো বিষয়টা হলো, এটা হলো সমস্যা, এটা হলো সমস্যা হইলে তখন আরবিসি আর প্রোটিন বের হইতে পারে, যদি তোমার গ্লোমেরুলাসটা একটু ডিস্ট্রয় হয়ে যায় তখন। কিন্তু নর্মালি কি মূত্রে কখনো আরবিসি আর প্রোটিন বের হইতে পারবে? অ্যান্সার হলো না, বুঝতে পারছো? কিন্তু যদি ডিজিজ কন্ডিশন হয় তখন বের হওয়া সম্ভব, ঠিক আছে? এবার আসো সাইনোসয়েডাল ক্যাপিলারি। এই সাইনোসয়েডাল ক্যাপিলারি ভাইয়া কি বলতো, এই জায়গায় হইলো বড় বড় গ্যাপ থাকে, এই জায়গায় বড় বড় গ্যাপ থাকে, কিন্তু এই গ্যাপটা অনেক বড়, হ্যাঁ এই গ্যাপটা অনেক বড়, এই গ্যাপটা এতই বড় যে এই গ্যাপ দিয়ে কি বের হইতে পারে ভাইয়া? আরবিসি আর প্রোটিন বের হইতে পারে, কথা বুঝতে পারছো? এই গ্যাপ দিয়ে কিন্তু কি আরবিসি আর প্রোটিন বের হইতে পারে। দেখো তাহলে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির মধ্যেও ছিদ্র থাকে, সাইনোসয়েডাল ক্যাপিলারির মধ্যেও ছিদ্র থাকে, দুইটার মধ্যে পার্থক্য কি ভাইয়া বলো তো? পার্থক্য হলো এটার মধ্যে দিয়ে আরবিসি আর প্রোটিন কি হইতে পারে, এই গ্যাপটা এত বড়, এটার গ্যাপটা ছোট, তাই আরবিসি আর প্রোটিন বাদে সব কিছু বের হইতে পারে। কিন্তু এটার গ্যাপটা এত বড় যে আরবিসিও বের হইতে পারে, প্রোটিনও বের হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, যেগুলো হেলদি আরবিসি ওইগুলো এই গ্যাপ দিয়ে স্কুইজ করে বের হয়ে যায়, কিন্তু যেগুলো ওল্ড আরবিসি ওইগুলো কিন্তু এই গ্যাপে কি করে, ধরা পড়ে, কথা বুঝতে পারছো? আর বের হইতে পারে না, কারণ ওই ওল্ড আরবিসির মেমব্রেনের ইলাস্টিসিটি থাকে না, হ্যাঁ, সো ওই গ্যাপে ধরা পড়ে। এরপরে ধরো বিভিন্ন ম্যাক্রোফেজ এসে ওই আরবিসিরে ভক্ষণ করে আরবিসিরে ডিস্ট্রয় করে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এগুলো তো আমি তোমাদের মনে হয় পড়াইছি ডাইজেশন চ্যাপ্টারে, ঠিক আছে? এখন আসো সাইনোসয়েডাল ক্যাপিলারি ভাই কই কই পাবা বলো তো? এটা আমি অনেকবার বলছি, বলো কই কই পাবা? লিভার, গট আর স্প্লিন। হ্যাঁ, লিভার আর স্প্লিনের মধ্যে কিছু মিল বলো তো? আরবিসির গ্রেভিয়ার্ড, গোট, কারণ কি এই দুইটার মধ্যে দিয়েই হলো আরবিসি হলো বের হইতে পারে। তো যেগুলো হেলদি আরবিসি ওইগুলো বের হয়ে যাবে, কিন্তু যেগুলো ওল্ড আরবিসি ওইগুলো ট্র্যাপ হবে, আর ট্র্যাপ হইলে এনে ঘষা খাইলে কি হবে, সেল ড্যামেজ হবে, তখন ম্যাক্রোফেজ সেল ড্যামেজ সেন্স করে আইসা এনে আরবিসিটারে কি করে ফেলবে, ভক্ষণ করে ফেলবে, যদি এখানে ট্র্যাপ হয়। কারা ট্র্যাপ হয়? যারা ওল্ড আরবিসি, প্রায় 120 দিনের বেশি বয়স যাকর, তাদের মেমব্রেন ইলাস্টিসিটি থাকে না, তাই তারা এই গ্যাপে স্কুইজ করে বের হইতে পারে না, ঠিক আছে? তাহলে দুইজনের মধ্যে দাও এই জিনিসটা সেম, আরবিসির গ্রেভিয়ার্ড, ঠিক আছে? কারণ এন দিয়ে আরবিসি ট্র্যাপ হয়, আর কোনো জায়গায় আরবিসি ট্র্যাপ হয় না। এখন আসো দুইজনের মধ্যে আরেকটা কি জিনিস সেম বলো তো? বলো বলো, কয়েকদিন আগেই পড়ছো, বলো। না না, আরো আছে, আরো আছে, বলো। দুইজনেরই প্লাজমোডিয়াম অ্যাটাক করে, তাই না? কেন অ্যাটাক করে প্লাজমোডিয়াম? কারণ প্লাজমোডিয়ামের সাইজও বড়, কথা বুঝতে পারছো? প্লাজমোডিয়ামের সাইজও বড়। প্লাজমোডিয়াম তো রক্তের মাধ্যমে সব অর্গানেই যায়, কিন্তু সব অর্গানরে তো আর অ্যাটাক করতে পারে না। কোন অর্গানরে অ্যাটাক করতে পারবে? যেই অর্গানে সে ঢুকতে পারবে। কোন অর্গানে ঢুকতে পারে? যেই অর্গানের ক্যাপিলারির মধ্যে বিশাল বিশাল গ্যাপ থাকে, ওই বিশাল বিশাল গ্যাপ দিয়ে কি প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড হলো বের হয়ে যেতে পারে, এই কারণে ওই সব অর্গানে সে ঢুকতে পারে। মনে আছে আর তোমার প্লাজমোডিয়াম কারে কারে অ্যাটাক করছিল? লিভারে তো অ্যাটাক করছিল, এটা তো জানোই, হেপাটিক সাইজোগনি করছে, ঠিক আছে? কিন্তু এর বাদে আর কারে কারে অ্যাটাক করছিল বলো তো? আরবিসি রে অ্যাটাক করছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি করছে, এটা জানি। কিন্তু মনে আছে প্লিহার কথা বলা হয়েছিল যে প্লিহাকে অ্যাটাক করে, প্লিহাকে অ্যাটাক করে কি করে? প্লিহা লাইসোলেসিথিন ক্ষরণ করে, মোস্ট পড়ছিল না? প্লিহা লাইসোলেসিথিন ক্ষরণ করে, কি ভুলে গেছো বলো? তো প্লাজমোডিয়াম দুইজন রি অ্যাটাক করে, দেখছো? তাহলে দেখো এই দুইয়ে দুইয়ে কিন্তু 4 মিলে যাইতেছে, ঠিক আছে? যে এরা আরবিসির গ্রেভিয়ার্ড, প্লাজমোডিয়াম দুইজন রি অ্যাটাক করে। বাই দা ওয়ে, সাইনোসয়েডাল ক্যাপিলারি আর কই থাকে জানো? একটা মজার কথা বলবো, সাইনোসয়েডাল ক্যাপিলারি আর কই থাকে? বোন ম্যারোতে থাকে। বোন ম্যারোতে সাইনোসয়েডাল ক্যাপিলারি থাকে। তার মানে কিছু পরিমাণ আরবিসি বোন ম্যারোতে ডিস্ট্রয় হয়, ঠিক আছে? তার মানে বোন ম্যারোতেও কিছু পরিমাণ কি ডিস্ট্রয় হয়? আরবিসি ডিস্ট্রয় হয়। কিছু পরিমাণ প্লাজমোডিয়াম বোন ম্যারোতে অ্যাটাক করে, ঠিক আছে? এখন কথা হলো বোন ম্যারোর কথা তোমাদের বইয়ে লেখে নাই, বাট এটা ট্রু যে আরবিসি বোন ম্যারোতে হালকা পরিমাণ ডিস্ট্রয় হয়, এটা তোমাদের বইয়ে লেখে নাই, বাট হালকা পরিমাণ ডিস্ট্রয় কিন্তু লেখে নাই। কারণ হলো বোন ম্যারোতে ভাই অ্যাট এ টাইম ডিস্ট্রয়ও হয়, আবার উৎপাদিতও হইতে থাকে, বুঝতে পারছো? এবং ডিস্ট্রাকশনের সাথে যে উৎপাদনের হারটা বোন ম্যারোতে বেশি থাকে, বুঝতে পারছো? তাই ওইটা খুবই অ্যাপারেন্টলি বোঝা যায় না যে আরবিসি কি আদৌ ডিস্ট্রয় হইতেছে কিনা।
বুঝতে পারছো? তো মনে রাখবা বোন ম্যারো, লিভার আর স্প্লিন এই তিনটার মধ্যে কিন্তু সাইনোসয়েডাল ক্যাপিলারি থাকে, ঠিক আছে? এবার আসো আমরা হৃৎপিণ্ড নিয়ে পড়বো, হ্যাঁ হৃৎপিণ্ড নিয়ে আমরা পড়বো। তার আগে আমি একটু বলি ভাইয়া এই হৃৎপিণ্ড থাকে কই ভাইয়া বলো তো, কোন ক্যাভিটিতে হৃৎপিণ্ড থাকে? দেখো এটা হলো ডায়াফ্রাম, এটা কি ভাইয়া? ডায়াফ্রাম, হ্যাঁ এটা হলো ডায়াফ্রাম। এই ছাতার মতো যে পেশিটা আছে এই ছাতার মতো পেশিটার নাম হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম শব্দের অর্থ কি জানো? ডিভাইডার বা ব্যবধায়ক, ঠিক আছে? এটার নাম হলো দি ডায়াফ্রাম। দি ডায়াফ্রাম, ডায়াফ্রাম কিন্তু অনেক আছে বডির মধ্যে, বা বডির মধ্যে আরও অনেক ডায়াফ্রাম আছে। তোমার পেলভিক ডায়াফ্রাম আছে যেটা নাকি আমাদের পেলভিসে থাকে, ঠিক আছে? ওইটা আমাদের পেলভিক ফ্লোর তৈরি করে, পেলভিস আর হইলো আরেকটা কম্পার্টমেন্টে ভাগ করে, ওইটাও একটা ডায়াফ্রাম। কিন্তু আমাদের এই যে এইখানে যেটা থাকে বুকের নিচে যেটা থাকে মধ্যচ্ছদা, ওইটারে বলে দি ডায়াফ্রাম। কথা বুঝতে পারছো? তো এখন আসো এই ডায়াফ্রাম মানে ডিভাইডার, ও কারে আর কারে ডিভাইড করছে আমার একটু বলো তো, ও কারে আর কারে ডিভাইড করছে? অ্যাবডোমেন আর থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিক। হ্যাঁ, তো এইখানে যে ক্যাভিটিটা আছে, এখানে যে গহ্বরটা আছে, এই গহ্বরটার নাম কি? এই গহ্বরটার নাম হলো থোরাসিক ক্যাভিটি। হ্যাঁ, এখানে যে গহ্বরটা আছে এই গহ্বরটার নাম হলো থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর, ক্যাভিটি বা বক্ষ গহ্বর। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা প্রকৃত সিলম, ঠিক আছে? এটা আমাদের প্রকৃত সিলম। আর এই 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 তোমার ইসেন নিচে যে গহ্বরটা আছে এটাকে বলে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অর্থাৎ এই যে এটা হলো অ্যাবডোমেন বা পেট। আমাকে শুনতেছেন? বলো। আলিম স্যারের বই পড়ছিলাম যে ওখানে একটা বিজ্ঞানী বলছে হুম মানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর দেহ প্রাচীরের মাঝখানে যে ফাঁকা স্পেস যখন মানে দিয়ে পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে তখন থেকে সিলোম বলে। হুম হুম তো সেই হিসেবে তাহলে তাহলে বক্ষ যে সিলোম এটা মানে কেমনে বুঝবো তাহলে? তো ওই বানানো ওই ডেফিনিশন দিচ্ছে। সিলোমের ওই ডেফিনেশন তো ভাই কমপ্লিট কোনো ডেফিনেশন না, বুঝতে পারছো? সিলোমের ডেফিনেশন হলো মেসোডার্মাল আইদার স্প্লিট হবে অথবা আর্কেন্টেরন থেকে আসবে। এন্টেরোসিলোম সাইটোসিলোম পড়ছো না? বাট হ্যাঁ ওই ডেফিনেশন কোথাও কোথাও মিলে যায়, কোথাও কোথাও মিলে যায়। বাট মেইন কাহিনী হইলো ভাইয়া পৌষ্টিক নালী আর দেহ গহ্বরের মাঝখানে ফাঁকা স্থান, কিন্তু এই স্থানটা পেরিটোনিয়াম দিয়ে আবৃত। গুড বলছে, কিন্তু এই স্থানটা কই আছে? এই স্থানটা হলো মেসোডার্মাল, একটা মানে মেসোডার্ম দিয়ে আবৃত আছে। মানে সিলোমটা অ্যাকচুয়ালি থাকে কই? অ্যাকচুয়ালি মেসোডার্মের মধ্যে গহ্বরটা থাকে। কথা বুঝতে পারছো? ফুল মেসোডার্মের মধ্যে থাকতে হবে। এটা যদি না বলো তাহলে সিলোমের সংখ্যা কমপ্লিট হবে না। কথা বুঝতে পারছো? সিলোম হইলো একটা মেসোডার্মাল ঘটনা। এটা তো মনে হয় আমি তো পড়াইছি তোমাদের, সিলোম যে মেসোডার্মাল ঘটনা নাকি? হ্যাঁ, সিলোম হলো একটা মেসোডার্মাল ঘটনা, মানে এটার থাকতে হইবে গহ্বরটা কই থাকতে হইব? মেসোডার্মে থাকতে হইব। তো বড় হওয়ার পরে এই গহ্বরটা কোন এরিয়াতে তৈরি হইব? মেসোডার্মের এরিয়াতে তৈরি হইব। কথা বুঝতে পারছো? যাই হোক সমস্যা নাই, মানে ধরে নাও এটা হলো একটা প্রকৃত সিলোম। প্রকৃত সিলোম, আচ্ছা তুমি যেহেতু এটা পড়ছো তাহলে বলো তো এটা প্রকৃত সিলোম যে বললাম এটার পেরিটোনিয়াম আবরণটা কই গেল বলো তো? হ্যাঁ, প্লিউরা আর পেরিকার্ডিয়াম এইগুলোই হইলো ভাই এই সিলোমের পেরিটোনিয়াল আবরণ। কথা বুঝতে পারছো? বক্ষ গহ্বরের মধ্যে পেরিটোনিয়াম আবরণ গেল কই? অ্যান্সার হইলো প্লিউরা আর পেরিকার্ডিয়াম, এটা হতো পেরিটোনিয়ামের আবরণ। কথা বুঝতে পারছো? জাস্ট নাম হইলো ওই হিসেবে চেঞ্জ করে দিছে, বাট আমাদের অ্যাবডোমেনের মধ্যে যে পেরিটোনিয়ামের পর্দা থাকে আর এই প্লিউরা আর পেরিকার্ডিয়াম যে থাকে এইগুলা দেখতে ভাই একই রকম, সেম। সো এইগুলো পেরিটোনিয়ামের আবরণ। কথা বুঝতে পারছো? তো যাই হোক, এটা হলো থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর, এটা হলো উদর গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। মাঝখানে পৃথক করছে কে? ডায়াফ্রাম। ডায়াফ্রাম হলো মাঝখানে পৃথক করছে। আচ্ছা এখন ভাইয়া আমার একটু বলো তো হার্টের লোকেশনটা বলো। হার্টের লোকেশন কি ডায়াফ্রামের উপরে নাকি নিচে? ডায়াফ্রামের উপরে। দুই ফুসফুস, এটা হলো একটা ফুসফুস, এটা আরেকটা ফুসফুস। দুই ফুসফুসের মাঝখানে নাকি এই সাইডে ওই সাইডে, ডান সাইডে বাম সাইডে? দুই ফুসফুসের মাঝখানে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কোথায় আছে? হাড়টা কোথায় আছে? বক্ষ গহ্বরে আছে, ডায়াফ্রামের উপরে আছে, দুই ফুসফুসের মাঝখানে আছে। এই বক্ষ গহ্বরের মধ্যে ভাইয়া যেই গহ্বর বা যেই এরিয়া জুইরা তোমার থাকে কি হার্ট থাকে, ওই এরিয়াটা বা ওই মানে ওই তোমার গহ্বর মানে যেই গহ্বরটার মধ্যে হার্ট থাকে, কারণ হার্ট থাকার জন্য তো একটা স্পেস লাগবে। তো যেই স্পেসটা অকুপাই করে হলো হার্ট থাকে, অর্থাৎ এতটুকু স্পেস যেটা অকুপাই করে হার্ট থাকে, ওই স্পেসটাকে নাম কি বলে ভাইয়া? মিডিয়া স্টিনাম। কথা বুঝতে পারছো? তো
তাহলে মিডিয়াস্টিনাম হলো এমন বক্ষ গহ্বরের মধ্যে অবস্থিত এমন একটা গহ্বর, এমন একটা চেম্বার যেই চেম্বারের মধ্যে হার্ট থাকে। মিডিয়াস্টিনাম নাম কেন দিছে? মিডিয়া মানে ভাইয়া মধ্যে, ঠিক আছে, মিডিয়া মানে হলো মধ্যে, ঠিক আছে। তো মিডিয়াস্টিনাম নাম দিছে এই কারণে, স্টিনাম মানে হলো পুরো ফুল থোরাসিক ক্যাভিটিটারে বুঝাইছে স্টিনাম, ঠিক আছে। তো মিডিয়াস্টিনাম এই কারণে নাম দিছে যেটা বক্ষ গহ্বরের কই আছে, আমার একটু বলো তো বক্ষ গহ্বরের কই আছে? একদম মিডলে আছে, কথা বুঝতে পারছো? এই ফুলটা হলো বক্ষ গহ্বর, এই বক্ষ গহ্বরের মিডলে যেই গহ্বরটা আছে বা মিডলে যেই চেম্বারটা আছে যেখানে হার্ট থাকে, ওই চেম্বারটারে কি বলে বলো তো? মিডিয়াস্টিনাম। তাহলে বলো হার্টের লোকেশন কি বলবা? হার্টের লোকেশন বলবা ডায়াফ্রামের উপরে, তারপরে দুই ফুসফুসের মাঝখানে থোরাসিক ক্যাভিটির মিডিয়াস্টিনাম নামক চেম্বারের মধ্যে কি থাকে? হার্ট থাকে। আমার কথা বুঝতে পারছো? এই সবাই কি ক্লিয়ার? এটা বলো তো। মিডিয়াস্টিনাম হ্যাঁ, কাইন্ডলি মিডিয়াস্টিনাম হলো তোমার কি থোরাসিক ক্যাভিটির মাঝখানে যে চেম্বারটা থাকে ওটারে কি বলে? মিডিয়াস্টিনাম বলে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সামান্য দেখো সামান্য বামে চেপে থাকে, এটা বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে তুমি যদি এরকম একটা মধ্যরেখা বরাবর লাইন টানো, মধ্যরেখা বরাবর লাইন টানলে দেখবা তুমি হার্টের 2/3 থাকে হইলো কোথায়? বামে, ঠিক আছে, আর 1/3 কই থাকে? ডানে। কথা বুঝতে পারছো? অর্থাৎ আমাদের মধ্যরেখীয় রেখার একদম একদম মিডল, মানুষের মিডল বরাবর যদি লাইন টানি, লাইন টানলে হার্টের 2/3 থাকবে কি? বামে, আর 1/3 থাকবে হলো ডানে। তার মানে সেই একটু সামান্য কই চাইপা থাকে? বামে চাইপা থাকে। হার্ট দেখতে ত্রিকোণ আকার, দেখো তো এটা কি সত্যি নাকি মিথ্যা? হার্ট কিন্তু দেখতে কি এরকম ট্রায়াঙ্গুলারি, ত্রিকোণ আকার, ঠিক আছে। সো হার্ট হলো ত্রিকোণ আকার, এবং এটার কাহিনী কি দেখো, এটার একটা কাহিনী আছে। দেখো, এটা হলো আমাদের হার্ট, হ্যাঁ। এই হার্টের এই যে ত্রিকোণ আকার, দেখতে ত্রিকোণ আকার, এটা হয়ে গেল, হ্যাঁ, এটা এই যে ত্রিকোণ আকার, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝলাম ত্রিকোণ আকার। যেহেতু ত্রিকোণ আকার ভাইয়া, এই উপরের সাইডটা কি থাকবে? ফোলা থাকবে, তাই না ভাইয়া? বলো তো, মানে ব্রড থাকবে। আর নিচের সাইডটা কি থাকবে বলো তো? সংকুচিত থাকবে না? নিচের সাইডটা হলো সংকুচিত থাকবে, আর উপরের সাইডটা হলো মানে ব্রড থাকবে, ব্রড। তো উপরের যে ব্রড এরিয়াটা আছে, হ্যাঁ, উপরের যে ব্রড এরিয়াটা আছে, এই ব্রড এরিয়াটারে কি বলে? হার্টের বেইস বলে, বেইস, ঠিক আছে, হার্টের বেইস বলে। উপরের ব্রড এরিয়াটারে বলে হার্টের বেইস। আর নিচের যে একদম সংকুচিত এরিয়া আছে, সুচালু একদম এরিয়া আছে, এই এরিয়াটারে বলে কি? হার্টের অ্যাপেক্স। অ্যাপেক্স মানে কিন্তু শীর্ষ, অ্যাপেক্স মানে কি? শীর্ষ। কিন্তু এই ক্ষেত্রে ভাইয়া সুচালু এরিয়ার মানে সবসময় এরকমই ধরা হয়, এটা পিরামিড ধরলে পিরামিডের অ্যাপেক্স কিন্তু উপরে থাকে। সো পিরামিডের সুচালু শীর্ষ দেশটা হইল ওইটারে অ্যাপেক্স বলে, কথা বুঝতে পারছো? তো এটাতে পিরামিডের সাথে তুলনা করলে এই মানে উল্টা একটা পিরামিডের মতো, কথা বুঝতে পারছো? সো ওর অ্যাপেক্সটা হইলো নিচে চলে যায়, কথা বুঝতে পারছো? সো এটা হইলো তোমার কি অ্যাপেক্স, আর এটা হলো বেস। মানে একদম সুচালু যে এরিয়াটা আছে এই এরিয়াটারে বলে অ্যাপেক্স, আর উপরের যে ব্রড এরিয়াটা আছে এই এরিয়াটারে বলে হলো হার্টের বেস। হার্টের দৈর্ঘ্য কত ভাইয়া? এটা মনে রাখতে হবে। হার্টের দৈর্ঘ্য কত? হার্টের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। আমার একটু বলবা ট্রাকিয়ার দৈর্ঘ্য কত? ট্রাকিয়ার দৈর্ঘ্য কত? ট্রাকিয়া মানে তো বুঝো শ্বাসনালী, তাই না? এটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। কিডনির দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। তারপরে ফ্যারিংসের দৈর্ঘ্য কত? তারপরে প্যানক্রিয়াসের দৈর্ঘ্য কত? ফ্যারিংস, প্যানক্রিয়াস, ফেলোপিয়ান টিউব আছে মেয়েদের, ফেলোপিয়ান টিউবের দৈর্ঘ্য কত বলো? ফেলোপিয়ান টিউবের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। স্প্লিনের দৈর্ঘ্য কত বলো তো? স্প্লিন 13 সেন্টিমিটার। এটা তো আর পারবা না। স্প্লিনের দৈর্ঘ্য কিন্তু কাছাকাছি, হ্যাঁ, স্প্লিনের প্রায় দৈর্ঘ্য 12 সেন্টিমিটারই ধরা হয়, বাট এটার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার বা 14 সেন্টিমিটার, সামথিং লাইক দ্যাট, বুঝতে পারছো? ওইরকমই দেখবা স্প্লিনের দৈর্ঘ্য দেওয়া আছে, তো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমাদের আজমল স্যারের বইয়ে দেওয়া আছে স্প্লিনের দৈর্ঘ্য। একটু দেখতো, দেখে জানাতো আমার স্প্লিনের দৈর্ঘ্যটা কত দিছে। আচ্ছা ঠিক আছে। এইটা দাও না একটু এনে, না না না, এই জায়গায় আমি একটা বই রেখে গেছিলাম না আজমলের, কই দাও না, দেখে নেই। না 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 না, নতুন একটা রেখে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা দাও। লেট মি চেক। 12 সেন্টিমিটার তো আসলে স্প্লিনের দৈর্ঘ্য কাছাকাছি 12 সেন্টিমিটারের। এবার চেক করে দিই, যদি মিলা যায় তাহলে তো ভালোই, আর না মিললে সমস্যা নাই, এত ইম্পর্টেন্ট না এগুলা। হ্যাঁ, স্প্লিনের দৈর্ঘ্য কিন্তু 13 সেন্টিমিটার, দেখছো? এটা হয়ে গেছে, হ্যাঁ, স্প্লিনের দৈর্ঘ্য হলো 13 সেন্টিমিটার। আচ্ছা যাই হোক, কাছাকাছি আছে।
তো এগুলো সবগুলোর দৈর্ঘ্য হলো ভাইয়া 12 সেন্টিমিটার। হার্ট, ট্রাকিয়া, কিডনি, ফ্যারিংস মানে গলবিল, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, ফেলোপিয়ান টিউব, এগুলো সবগুলো হলো 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের হলো স্ট্রাকচার বডিতে। আমি বলতে আসছি। হ্যাঁ হ্যাঁ, এবার আসো ভাইয়া অ্যাপেক্স। হার্টের অ্যাপেক্স কই থাকে, এটা হলো কোশ্চেন। হ্যাঁ, হার্টের অ্যাপেক্স কই থাকে ভাইয়া? ভাইয়া বলো তো, আমাদের এটা কি বক্ষপিঞ্জর বা রিবকেজ না বলো তো? রিবকেজ, ঠিক আছে, এটা হলো বক্ষপিঞ্জর বা হলো রিবকেজ। এই রিবকেজের মধ্যে এই যে বাঁকানো বাঁকানো যে অস্থিগুলো আছে, এই অস্থিগুলোর নাম কি বলো তো? এগুলো হলো রিবস, ঠিক আছে, রিবস। আচ্ছা হ্যাঁ, রিবসের আরেকটা নাম কি বলতে পারবা? আরেকটা নাম, মানে এগুলো তো কার্ভ করা, তো রিবসের হলো কি বলবো, ল্যাটিন বা গ্রিক, আমি জানি না, ল্যাটিন অথবা গ্রিক হবে। তো এই ল্যাটিন বা গ্রিক একটা নাম আছে জানো, অনেক ফেমাস একটা নাম আছে রিবসের। হ্যাঁ, রিবসের নাম হইলো ভাই কোস্ট। নাম কি? কোস্ট। কোস্ট মানে হলো রিবস। কোস্ট মানে কি? রিবস। কোস্ট শব্দের তো রিবস। এখন তুমি একটু দেখো তো, তাহলে কি এইটা একটা কোস্ট, রাইট? মানে এটা একটা রিবস, এটা 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার রিবস। আমি একটু দিয়ে করি তোমার কালো কাল দিয়ে। এ দাও, এইটা একটা রিবস, এটা কয় নাম্বার রিবস ভাইয়া? 1 নাম্বার রিব, তাই না? তারপর এটা কয় নাম্বার রিব? 2 নাম্বার রিব, ঠিক আছে। তাহলে এটা হলো 1 নাম্বার রিব, এটা হলো 2 নাম্বার রিব। এই 1 নাম্বার রিব আর 2 নাম্বার রিবের মাঝখানে দেখো একটা স্পেস আছে না, একটা খালি জায়গা আছে না? বলো তো, এটা 1 নাম্বার রিব, এটা 2 নাম্বার রিব, দুইটার মাঝখানে একটা খালি জায়গা আছে না, একটা স্পেস আছে, এখানেও একটা স্পেস আছে, এখানেও একটা স্পেস আছে, মানে দুইটা রিবের মাঝখানে কি আছে? খালি জায়গা আছে। তাহলে দুইটা রিবসের মাঝখানে যদি কোনো খালি জায়গা থাকে, ওই খালি জায়গাটার নাম কি দিবা? দেখো, এটা একটা কোস্ট, এই উপরেও একটা কি আছে? কোস্ট আছে, নিচেও একটা কি আছে? কোস্ট আছে। উপরেও একটা কোস্ট আছে, দাঁড়া আমি তোমাদের দেখাই। জিনিসটা এরকম যে দেখো, উপরে এরকম কি, এই যে এরকম একটা কোস্ট আছে, একটা রিব, আর তার নিচে হলো আরেকটা রিব আছে এরকম। তো দুইটা রিবসের মাঝখানে হইলো খালি জায়গা আছে, একটা স্পেস আছে, যেই স্পেসটা আমি এই নীল কালি দিয়ে দাগাইছি। হ্যাঁ, তাহলে দেখো, উপরে একটা কোস্ট, নিচে আরেকটা কোস্ট, তাহলে দুইটা কোস্টের মাঝখানে যে স্পেস আছে, এই স্পেসটার নাম কি দিবা বলো? ইন্টারকোস্টাল স্পেস। গুড, ভেরি গুড। এটার নাম দিবা আমরা কি? ইন্টার কোস্টাল স্পেস। আচ্ছা ঠিক আছে, গুড, এটা বুঝলাম। হ্যাঁ, ইন্টারকোস্টাল স্পেস তাহলে আমাদের পড়া হয়ে গেল। তাহলে ভাই আমি নীল কালি দিয়ে যেগুলো দাগাইতেছি, এগুলো সব হলো ইন্টারকোস্টাল স্পেস। এই যে এটা একটা ইন্টারকোস্টাল স্পেস, এটা একটা ইন্টারকোস্টাল স্পেস, এটা একটা ইন্টারকোস্টাল স্পেস। তো ভাইয়া প্রথম, এটা কি প্রথম রিব না? প্রথম রিব আর দ্বিতীয় রিবের মাঝখানে যেই ইন্টারকোস্টাল স্পেসটা থাকে, এটা কয় নাম্বার ইন্টারকোস্টাল স্পেস? নাম্বার 1 সাকিব খান। হ্যাঁ, নাম্বার 1 লেফট ইন্টারকোস্টাল স্পেস, কারণ কিন্তু রাইটেও কিন্তু কি আছে? ইন্টারকোস্টাল স্পেস আছে। সো এটা হইলো রাইট ফার্স্ট ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল আমি লিখবো না স্পেস, ঠিক আছে, রাইট ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। আর এটা হলো লেফট ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, লেফট ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। তাহলে দেখো, তারপরে এটা হলো ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। পরে কি, এই যে এই ইন্টারকোস্টাল স্পেসটা কয় নাম্বার ইন্টারকোস্টাল স্পেস? 2 নাম্বার। তারপরে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে আমি যদি বলি ভাই 3 নাম্বার ইন্টারকোস্টাল স্পেস কোন আর কোন কোন রিবসের মাঝখানে আছে, অ্যান্সার কি হবে বলো তো? থার্ড অ্যান্ড ফোর্থ রিবের মাঝখানে আছে। মনে রাখবা যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিবের মাঝখানে আছে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে। দেখো, ফার্স্ট রিব আর সেকেন্ড রিব দুইটার মাঝখানে যে স্পেসটা আছে, এটা হলো ফার্স্ট ইন্টারকোস্টাল। সেকেন্ড রিব আর থার্ড রিব, ওটা হলো কার ইন্টারকোস্টাল? সেকেন্ড ইন্টারকোস্টাল। থার্ড রিব আর ফোর্থ রিব, এটার মাঝখানে যে স্পেসটা আছে, হলো থার্ড ইন্টারকোস্টাল স্পেস। তারপরে কি ফোর্থ রিব আর ফিফথ রিব, এটার মাঝখানে যে স্পেসটা আছে, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। আর ফিফথ রিব আর সিক্সথ রিব, এটার মাঝখানে যে স্পেসটা আছে, এটা বলবা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। ভাই আমারে বলো তো, অ্যাপেক্স, অ্যাপেক্সটা কোন জায়গায় পাওয়া যায়? অ্যাপেক্সটা কোন ইন্টারকোস্টাল স্পেসে পাওয়া যায়? মানে হার্টের, হ্যাঁ, হার্টের অ্যাপেক্সটা কই থাকে দেখছো? এই যে খেয়াল করো, হার্টের অ্যাপেক্সটা এই যে গোল করে দেখাই দিছে এই জায়গায়, এটা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে কিন্তু অ্যাপেক্স থাকে, মনে রাখবা। অ্যাপেক্সটা, হার্টের যে অ্যাপেক্সটা থাকে, এই অ্যাপেক্সটা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে থাকে। কথা বুঝতে পারছো?
এই কারণে এই জায়গায় কিন্তু তোমার স্টেথোস্কোপ রাইখা হার্টবিট শোনা হয়, কথা বুঝতে পারছো? বা অ্যাপেক্স বিট এইভাবে ফিলও করা যায়। এইভাবে তুমি যদি বাইর করতে পারো, তোমরা তো মনে হয় না বাইর করতে পারবো, তোমরা যদি এইভাবে মানে ফিল কইরা কইরা বাইর করতে পারো ইন্টারকোস্টাল স্পেসগুলা, তাহলে এইভাবে চাপ দিলে তোমরা একটা বিট ফিল করতে পারবা, ঠিক আছে? এটার বলে এপিক্যাল পালস বা অ্যাপেক্স বিট অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তাহলে কথা হলো অ্যাপেক্স এটা কোথায় থাকে ভাইয়া? পঞ্চম ইন্টারকোস্টাল স্পেসে থাকে। আমি যদি বলি যে এটা হলো পঞ্চম ইন্টারকোস্টাল না, তাহলে হলো কি বলবো 6 আর 7 রিবের মাঝখানে থাকে, তাহলে কি এটা ঠিক হবে নাকি ভুল হবে বলো তো? 6 আর 7 রিবের মাঝখানে অ্যাপেক্স থাকে, এটা কি ঠিক হবে না ভুল হবে বলো? বলো। হ্যাঁ, এটা হলো ভুল হবে, এটাই আর কি আমি টেস্ট করতেছিলাম। এটা হলো কি হবে? ভুল হবে। সো আমাদের ফিফথ আর কি, ফিফথ রিব আর হলো 6th রিবের মাঝখানে অ্যাপেক্স থাকে। সো এইভাবেও ঘুরায়, হ্যাঁ এভাবেও ঘুরায় প্রশ্ন করতে পারে যে 5th রিব আর 6th রিবের মাঝখানে হলো অ্যাপেক্স থাকে, ঠিক আছে? আর ওইখানেও হলো অ্যাপেক্স বিট পাওয়া যায়। হ্যাঁ বলো। ল্যাংম্যানের বই তো এমব্রায়োলজির বই, এটা কই পাইছো? না, আমাদের মেডিকেল ফার্স্ট ইয়ারে তোমরা পড়বা, যদি হইলো চান্স টান্স পাও, তাহলে হলো মেডিকেল ফার্স্ট ইয়ারে এমব্রায়োলজি পড়ানো হয়। এমব্রায়োলজি হলো ল্যাংম্যানের বই। ল্যাংম্যানের বইয়ের কি রেফারেন্স দিচ্ছে নাকি আজমল স্যারের বই? প্রথম হার্টবিট কখন শুরু হয় না? 4 সপ্তাহ বয়সে শুরু হয়। হ্যাঁ 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 ঠিক আছে। এবার দেখো, এটা হলো হার্ট, ভাই এটা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড একটা ফাইব্রাস বক্সের ভিতরে আটকানো থাকে। হ্যাঁ, এই যে দেখো, এই যে চেম্বারটা, এই চেম্বারটারই বলে মিডিয়াস্টিনাম। মানে এই মিডিয়াস্টিনামের বাইরে একটা বক্স থাকে, বক্সের মতো একটা স্ট্রাকচার থাকে। এই বক্সটা কি দিয়ে তৈরি ভাইয়া? ফাইবার দিয়ে তৈরি। এই বক্সটা ফুল কি দিয়ে তৈরি? ফাইবার দিয়ে তৈরি। ফুল বক্সটা হইলো ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে বক্সটা, এই বক্সটার ভিতরে হইলো হৃৎপিণ্ডটা থাকে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বাইরের যে লেয়ার হৃৎপিণ্ডের ক্ষেত্রে, হৃৎপিণ্ডটা যে আবৃত করে রাখে যে ফাইব্রাস যে বক্স, সেই ফাইব্রাস বক্সকে বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। হ্যাঁ, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। পেরি মানে অ্যারাউন্ড, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। তো তোমার হৃৎপিণ্ডর মানে হৃৎপিণ্ডর অ্যারাউন্ডে বা চারিদিকে যে আবরণ থাকে ওটা বলে পেরিকার্ডিয়াম। মানে পেরিকার্ডিয়াম অনেক টাইপের আছে। প্রথম হলো হৃৎপিণ্ড একটা ফাইব্রাস বক্সের ভিতরে থাকে, হ্যাঁ, ওইটারে বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর আসো, হৃৎপিণ্ডর বাইরে আরেকটা লেয়ার থাকে। এই লেয়ারটা হইলো তোমার এইভাবে থাকে। হ্যাঁ, এটা হলো এভাবে থাকে, আবার এইভাবে হইয়া এভাবে আসে। তো এই হলুদ কালার যে লেয়ারটা আমি আঁকলাম, এটা ভাইয়া পুরা হৃৎপিণ্ডরাই ঢাইকা রাখে। আমি তোমার একটু দেখাই। ধরো এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, হ্যাঁ, এটা পুরাটা ধরো একটা হৃৎপিণ্ড হইলে, তো হলুদ কালার যে ইটা আছে, মানে আবরণটা আছে, হলুদ কালার আবরণটা এইভাবে হইলো তোমার হৃৎপিণ্ডটারে ঢেকে রাখে, ঠিক আছে? হলুদ কালার আবরণটা এইভাবে হলো হৃৎপিণ্ডটা ঢেকে রাখে। এই যে হলুদ কালার আবরণ, এটা একটা থলি। হ্যাঁ, এটা একটা থলি ছিল, হৃৎপিণ্ড এটার ভিতরে হলো ঢুকে গেছে। বিষয়টা হলো এটা একটা বেলুনের মতো থলি ছিল, এরকম বেলুনের মতো একটা থলি ছিল। এটাকে বলে পেরিকার্ডিয়াল স্যাক। কি বলে ভাইয়া? পেরিকার্ডিয়াল স্যাক। এই পেরিকার্ডিয়াল স্যাকের মধ্যে এরকম ফ্লুইড ছিল, এটাকে বলে পেরিকার্ডিয়াল স্যাক। এই পেরিকার্ডিয়াল স্যাকের মধ্যে কি ছিল? ফ্লুইড আছে। এই ফ্লুইডটাকে কি বলবো ভাইয়া? পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড কি ধরনের ফ্লুইড? সেরাস ফ্লুইড। মনে রাখবা, আমাদের বডিতে দুই ধরনের ফ্লুইড আছে, একটা হলো সেরাস আর একটা কি মিউকাস। বলতো সেরাস ফ্লুইড আর মিউকাস ফ্লুইডের মধ্যে বেসিক পার্থক্য কি? একটা হলো ওয়াটারি, খুবই অনেক পাতলা, হ্যাঁ, অনেক বেশি পাতলা ওয়াটারি। আরেকটা হলো একটু কি স্লাইমি। স্লাইমি মানে কি একটু ঘন, কথা বুঝতে পারছো? সো সেরাস হলো ওয়াটারি ফ্লুইড, ঠিক আছে? আর মিউকাস হলো একটু ঘন বা পিছলা টাইপের একটা ফ্লুইড, ঠিক আছে? তো এটাই হলো পার্থক্য। তো দেখো, এই পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, এই পেরিকার্ডিয়াল ফ্লুইড ধরো এখানে আছে। হ্যাঁ, এখন ধরো হার্ট হলো ডেভেলপ হইতেছে। হার্ট ডেভেলপ হইতে হইতে সে কী করে জানো? এই পেরিকার্ডিয়াল ফ্লুইডে মানে এই পেরিকার্ডিয়াল স্যাক বরাবর প্রেশার দেয়। পেরিকার্ডিয়াল স্যাক বরাবর প্রেশার দিলে সে কী হয় জানো? আস্তে আস্তে এই পেরিকার্ডিয়াল স্যাকের ভিতরে ঢোকা শুরু করে। এই পেরিকার্ডিয়াল স্যাকের ভিতরে এইভাবে ঢোকা শুরু করে।
এই যে এইভাবে আস্তে করে এই যে দেখো এই পেরিকার্ডিয়াল স্যাকের মধ্যে প্রেসার দিয়ে এরকম পেরিকার্ডিয়াল স্যাকের মধ্যে আস্তে আস্তে ঢোকা শুরু করে। তারপরে আরেকটু বড় হইলে আরও বেশি ঢুকা যায়, আর একটু বড় হইলে আরও বেশি ঢুকা যায়, এরকম ঢুকতে 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 আলটিমেটলি কী হয়ে যায়, আলটিমেটলি পেরিকার্ডিয়াল স্যাকটা এই হার্টটারে পুরাপুরি কী করে রাখে, আবৃত করে রাখে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাই পেরিকার্ডিয়াল স্যাকের যেই লেয়ারটা হার্টের ওয়ালের সাথে একদম টাচ লাগানো থাকে, হ্যাঁ, যে ভিতরের যে লেয়ারটা, যেই লেয়ারটা হার্টের ওয়ালের সাথে একদম টাচ লাগানো থাকে, ওই লেয়ারটাকে কি বলবো ভাইয়া? ভিসেরাল পেরিকার্ডিয়াম। ভিসেরাল মানে কি? ভিসেরার গায়ে টাচ লাগানো। ভিসেরা মানে হইলো সফট অর্গান। ভিসেরা মানে হইলো সফট অর্গান। ভিসেরা বলতে আমাদের হার্ট একটা ভিসেরা, তারপরে লাংস একটা ভিসেরা, যে কোনো সফট অর্গানরে কি বলে? ভিসেরা বলে। সো ভিসেরা মানে হইলো এই যে এটা হার্ট হইলো একটা ভিসেরা, সফট অর্গান। তো সফট অর্গানের গায়ে যে লেয়ারটা লাগানো থাকে ওটারে বলে ভিসেরাল লেয়ার, ঠিক আছে? আর যেই লেয়ারটা আমি একটু নীল কালি দিয়ে অন্য কালি দিয়ে আঁকি, হ্যাঁ, এই যে যেই লেয়ারটা আমি যে এখন মার্ক করতেছি, যেই লেয়ারটা হইলো ভাই একটু বাইরের দিকে থাকে, মানে যেটা হার্টের, যেই লেয়ারটা হার্টের মানে একদম কন্ট্যাক্টে থাকে না, বাইরে থাকে, ওই লেয়ারটারে আমি কি বলবো ভাইয়া বলো তো? প্যারাইটাল পেরিকার্ডিয়াম। ঠিক আছে, প্যারাইটাল পেরিকার্ডিয়াম। ঠিক আছে, আচ্ছা, এখন এই প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসেরাল পেরিকার্ডিয়াম রে একত্রে কি বলা হয়? ঠিক আছে, একত্রে, হ্যাঁ, পুরা স্যাকটারে কি বলছিলাম ভাইয়া বলো তো? পেরিকার্ডিয়াল স্যাক না? আর পেরিকার্ডিয়াল স্যাক কি ধরনের ছিল বলো তো? পেরিকার্ডিয়াল স্যাক কি ধরনের ফ্লুইড ক্যারি করতো? সেরাস ফ্লুইড ক্যারি করতো, রাইট? তাই এই ভিসেরাল পেরিকার্ডিয়াম মানে এই পুরা আবরণটারে কি বলা হয় জানো? পুরা আবরণটারে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে, অর্থাৎ পুরা আবরণটা, অর্থাৎ ভিসেরাল পেরিকার্ডিয়াম প্লাস প্যারাইটাল পেরিকার্ডিয়াম ইকুয়ালস টু কি? সেরাস পেরিকার্ডিয়াম। কারণ পেরিকার্ডিয়াল থেকে সেরাস ফ্লুইড থাকে। ঠিক আছে, তাই ওইটার আরেকটা নাম, পুরাটার নাম হলো সেরাস পেরিকার্ডিয়াম। অর্থাৎ ভিসেরাল পেরিকার্ডিয়াম আর প্যারাইটাল পেরিকার্ডিয়াম দুইটা মিলা হলো সেরাস পেরিকার্ডিয়াম গঠন করে। বাই দ্য ওয়ে, ভিসেরাল পেরিকার্ডিয়াম আর প্যারাইটাল পেরিকার্ডিয়াম কিন্তু একটা আরেকটার সাথে কন্টিনিউয়াস, মানে লেয়ারটা কিন্তু একই লেয়ার। জিনিসটা একটা বেলুনের মতো মনে করো। বেলুনের মধ্যে তুমি তোমার হাত ঢুকাই দিছো কিন্তু বেলুনটা ফাটে নাই। কথা বুঝতে পারছো? বেলুন, তোমার হাত হইলো হার্ড, এখন বেলুনের মধ্যে তুমি হাত ঢুকাই দিছো, তোমার হাতটা ফাটে নাই, কিন্তু ওই বেলুন কিন্তু তোমার হাতটারে কি করে ফেলছে? আবৃত করে ফেলছে। এখন বেলুনের যেই প্রাচীরটা তোমার হাতের সাথে কন্ট্যাক্টে আছে ওইটা হইব ভিসেরাল পেরিকার্ডিয়াম, আর বেলুনের যেই প্রাচীরটা হইলো তোমার হাতের অপোজিটে আছে ওইটারে হইব প্যারাইটাল পেরিকার্ডিয়াম। কথা বুঝতে? আর তোমার হাতটা হইব তোমার হার্ট। ঠিক আছে, সো এইরকম আর কি হইলো অ্যারেঞ্জমেন্ট থাকে। এখন কথা হইলো ভাই, ফাইব্রাস পেরিকার্ডিয়াম কই থাকে? ফাইব্রাস পেরিকার্ডিয়াম থাকে এই যে সেরাস পেরিকার্ডিয়াম যেটা, অর্থাৎ প্যারাইটাল আর ভিসেরাল যেটা, এইটার বাইরে একটা বক্সের মতো থাকে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই যে এটার বাইরে একটা বক্সের মতো কি থাকে? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে ভাই এটা হইলো কি? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর এই পুরাটা হলো ভিতরের যে পুরা পেরিকার্ডিয়াল স্যাকটা আছে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম হলো কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। ঠিক আছে, সো এইটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম ভিতরে থাকে। আর হলো এই যে সেরাস পেরিকার্ডিয়াম আছে, এরপরে সেরাস পেরিকার্ডিয়ামের যেই লেয়ারটা হার্টের সাথে লাগানো থাকে ওটাকে বলে ভিসারাল লেয়ার, আর যেই লেয়ারটা হলো তোমার কি থাকে? বাইরের দিকে থাকে ওটারে কি বলে? প্যারাইটাল লেয়ার বলে। ঠিক আছে, ওটারে বলে কি? প্যারাইটাল লেয়ার। এটা কি বোঝা গেছে? আর ভিসারাল লেয়ার আর প্যারাইটাল লেয়ার মাঝখানে যে ফ্লুইডটা থাকে এই ফ্লুইডটারে বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড। হ্যাঁ, পেরিকার্ডিয়াল ফ্লুইড। দাঁড়াও, পেরিকার্ডিয়াল ফ্লুইড আর পেরিকার্ডিয়াল ফ্লুইড হলো এক ধরনের সেরাস ফ্লুইড। তাহলে ভাই এই জিনিসটা বুঝছো? ফাইব্রাস পেরিকার্ডিয়াম মানে আবরণের হিসাবটা বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার আমার একটা কোশ্চেনের আনসার দাও যে হার্ট হইল ইন্ট্রাফাইব্রাস বাট এক্সট্রাসেরাস। এটা কি ভুল নাকি সঠিক? ইন্ট্রাফাইব্রাস পেরিকার্ডিয়াম বাট এক্সট্রাসেরাস পেরিকার্ডিয়াম। হ্যাঁ, অ্যাবসলিউটলি, সেরাসের মধ্যে কিন্তু নাই। সেরাস এটারে বেলুনের মতো চারদিক দিয়ে আবরণ করে রাখছে, বাট এই সেরাস পেরিকার্ডিয়ামের গহ্বরের মধ্যে কি হার্ট আছে?
না, সেরাস পেরিকার্ডিয়ামের গহ্বরের মধ্যে কি আছে? ফ্লুইড আছে, ঠিক আছে। সো ভিতরে তো ঢুকে নাই, ও কি ভিতরে ঢুকছে ভাই সেরাস পেরিকার্ডিয়ামের? না, সেরাস পেরিকার্ডিয়ামের ভিতরে ঢুকে নাই, সেরাস পেরিকার্ডিয়ামের বাইরে থেকে আবরণ করে রাখছে, ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম যে এটা ধরো হার্ট, এখন সেরাস পেরিকার্ডিয়াম হইলো এইরকম যে এটা একটা থলি স্যাক, ওটা বাইরে থেকে এটারে আবরণ করে রাখছে এরকম ভাবে, আর এটার ভিতরের ফ্লুইডটা হলো এটা। তাহলে হার্ট কি ভাই এটার ভিতরে ঢুকে গেছে? মানে এটা কি এইখানে চলে আসছে? অ্যান্সার হলো না, ঠিক আছে। সো হার্ট কিন্তু সেরাসের বাইরেই আছে, ঠিক আছে, কিন্তু ফাইব্রাস পেরিকার্ডিয়ামের কি আছে? একদম বক্সের ভিতরে আছে, বুঝতে পারছো? ফাইব্রাস পেরিকার্ডিয়াম একটা বক্সের মতো, ওই বক্সের ভিতরে আছে। তাহলে মনে রাখবা হার্ট হলো ইন্ট্রাফাইব্রাস পেরিকার্ডিয়াম, মানে হলো ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতরে, কিন্তু সেরাস পেরিকার্ডিয়ামের কি? বাইরে। সেরাস পেরিকার্ডিয়ামের বাইরে দেওয়া। আর সেরাস পেরিকার্ডিয়ামের কয় ভাগে, মানে কয়টা লেয়ার আছে সেরাস পেরিকার্ডিয়ামের? একটা হলো ভিসেরাল আর একটা হলো প্যারাইটাল লেয়ার। ভিসেরাল আর প্যারাইটাল লেয়ার একজন আরেকজনের সাথে কি কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু শেষ, আমরা সামনে আগাই। হ্যাঁ, আচ্ছা, ফাইব্রাস লেয়ার এগুলো হয়ে গেছে। আচ্ছা, এবার আসো ভাই হৃৎপিণ্ডের লেয়ার। দেখো হৃৎপিণ্ডের লেয়ারটা আমি এখানে দেখাইতেছি, দেখো এখানে খুবই ইজি। ভাইয়া বলো তো, এই যে সবচেয়ে বাইরের দিকের যে লেয়ারটা আছে এই হৃৎপিণ্ডর এই ওয়ালটারে আমি মানে বড় করে দেখাইতেছি। হ্যাঁ, সবচেয়ে বাইরের দিকের যে লেয়ারটা আছে এটা, এই যে দেখছো এটা ফাইবার দিয়ে তৈরি, এই জিনিসটারে কি বলবো? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। হ্যাঁ, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পরের লেয়ারটার নাম কি ভাইয়া? নীল কালারের যে লেয়ারটা আছে, হ্যাঁ, প্যারাইটাল পেরিকার্ডিয়াম। তুমি দেখো আগের চিত্রে যাও, আগের চিত্রে দেখো আমি যে আঁকছি, হ্যাঁ এখানে দেখো ফাইব্রাস পেরিকার্ডিয়াম প্রথমে, তুমি বাইরে থেকে ভিতরে আসো, বাইরে কি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তারপরে কি প্যারাইটাল পেরিকার্ডিয়াম, তাই না? নীল কালারের প্যারাইটাল পেরিকার্ডিয়াম, তারপরে ভিতরে এসে ইয়েলো কালারের হইলো কি সেরাস, তোমার কি বলে ভিসেরাল পেরিকার্ডিয়াম। সো এনেও তুমি সেম জিনিসটা দেখবা, হ্যাঁ সেম জিনিসটা দেখবা। ও আচ্ছা, দূরে যেতেছি। হ্যাঁ, এনেও তুমি সেম জিনিসটা দেখবা, সেটা কি সবচেয়ে বাইরে থাকবো কি ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পরের যে লেয়ারটা থাকবে এই যে নীল কালারের যে লেয়ারটা, এটা হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ঠিক আছে। আর প্যারাইটাল পেরিকার্ডিয়ামের পরে এই যে ইয়েলো কালারের যে লেয়ারটা আছে, এই ইয়েলো কালারের লেয়ারটা হলো ভিসেরাল পেরিকার্ডিয়াম। আর প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে একটা গ্যাপ আছে না ভাইয়া, দেখছো? এই গ্যাপের ভিতরে কি থাকে বলো তো? হ্যাঁ, এই গ্যাপের ভিতরে থাকে একটা তরল বা ফ্লুইড, যেই ফ্লুইডটাকে কি বলে? সেরাস ফ্লুইড। হ্যাঁ, এই ফ্লুইডটাকে বলে কি? সেরাস ফ্লুইড। তো এই হলো কাহিনী। আচ্ছা, তোমাদের একটা মজার জিনিস এখন বলি, এই যে ভিসেরাল পেরিকার্ডিয়াম আছে না ভাইয়া, এই ভিসেরাল পেরিকার্ডিয়ামের আরেকটা নাম কি জানো? এপিকার্ডিয়াম, ঠিক আছে। ভিসেরাল পেরিকার্ডিয়ামের আরেকটা নাম কি ভাইয়া? এপিকার্ডিয়াম, ঠিক আছে। আমরা পড়ছি না হার্টের 3টা লেয়ার আছে, সবচেয়ে বাইরের লেয়ার হলো এপিকার্ডিয়াম, হার্টের ওয়ালের 3টা লেয়ার আছে, সবচেয়ে বাইরের লেয়ার হলো এপিকার্ডিয়াম, মাঝখানের লেয়ার হলো কি মায়োকার্ডিয়াম, আর সবচেয়ে ভিতরের লেয়ার হলো কি এন্ডোকার্ডিয়াম। তো বিষয়টা হলো ভাইয়া এপিকার্ডিয়াম আসলে বইলা কিছু নাই, আমাদের যে ভিসেরাল মানে ভিসেরাল লেয়ারটা আছে প্লুরার, মানে কি বলবো প্লুরা না, পেরিকার্ডিয়ামের যে ভিসেরাল লেয়ারটা আছে এই ভিসেরাল লেয়ারের আরেকটা নাম কি বলতো? এপিকার্ডিয়াম, ঠিক আছে। এবং মনে রাখবা ভিসেরাল লেয়ারের কালারটা এখানে কি দেখাইতেছে ভাই? ইয়েলো দেখাইতেছে না? বলো তো। হ্যাঁ, ভিসেরাল লেয়ারের কালার যেহেতু ইয়েলো দেখাইতেছে, আমরা জানি ইয়েলো কালার কিসের কালার? ফ্যাটের কালার। তাহলে মনে রাখবা ভিসেরাল পেরিকার্ডিয়ামে অনেক ফ্যাট জমা হয়, চর্বি জমা হয়। তার মানে এপিকার্ডিয়ামে তুমি কি পাবা বলো তো? চর্বি পাবা। এই চর্বি কেন জমা হয়? চর্বি অনেকটা তৈলাক্ত চর্বি, যাতে ঘর্ষণ, হার্ট কিন্তু কন্টিনিউয়াসলি এই যে পাম্প করতে থাকে, সো পাম্প করতে করতে এটা থোরাসিক ক্যাভিটির বিভিন্ন স্ট্রাকচারের সাথে ঘষা না খায়, তাই এখানে চর্বি থাকে যাতে স্লাইড করে পিছলায়া যায়। প্লাস আরও ঘর্ষণ কমানোর জন্য এখানে তরল থাকে, সেরাস ফ্লুইড থাকে, যাতে ঘর্ষণ আরও বেশি কম হয়, ঠিক আছে। তাহলে ভিসেরাল পেরিকার্ডিয়ামের আরেকটা নাম হলো এপিকার্ডিয়াম, ঠিক আছে। এপি মানে কি ভাইয়া? সবচেয়ে উপরে, সবার উপরে যে লেয়ারটা আছে ওটারে বলে এপিকার্ডিয়াম, ঠিক আছে। এই যে ইয়েলো কালার ফ্যাটের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে বলে এপিকার্ডিয়াম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাইয়া যে লেয়ারটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই লেয়ারটারে কি বলবো বলো তো? মায়োকার্ডিয়াম। এটাই হলো মেইন লেয়ার, হার্টের মেইন লেয়ার এটাই হলো হার্টের মেইন লেয়ার, এটারে বলে মায়োকার্ডিয়াম। আচ্ছা, মায়োকার্ডিয়াম, মায়ো শব্দের অর্থ কি বলো তো? মায়ো শব্দের অর্থ কি?
মায়ো মানে হলো মাসল, তাহলে মায়োকার্ডিয়ামে কি থাকবো ভাই? হার্ট মাসল থাকবো, হৃদপেশি থাকবো। কথা বুঝতে পারছো? তাহলে মায়োকার্ডিয়ামে কি থাকবে ভাইয়া বলো তো? মায়োকার্ডিয়ামে হলো হার্ট মাসল থাকবে। দেখো আমি এখানে লেখা আনছি, এগুলা চর্বি মর্বি থাকে, হ্যাঁ। সো মায়োকার্ডিয়ামে হলো হার্ট মাসল থাকবে। মায়োকার্ডিয়ামে কি থাকে? হৃদপেশি থাকে বা হার্ট মাসল থাকে, ঠিক আছে? আচ্ছা, আর সবচেয়ে ভিতরের এই যে এক কোষের যে লেয়ারটা আছে, সিঙ্গেল সেলের লেয়ার, হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গেল সেলের লেয়ার, একটা কোষের লেয়ার, হ্যাঁ, এক কোষের যে লেয়ারটা আছে, এই এক কোষের লেয়ারটারে কি বলে বলো তো ভাইয়া? এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? এগুলা একটা সিঙ্গেল সেল, ওয়ালের মধ্যে উপরে সিঙ্গেল সেলের একটা লেয়ার থাকে, হ্যাঁ। এই সিঙ্গেল সেলের যে লেয়ার, এই মানে সিঙ্গেল সেল লেয়ার, একটা মানে এক লেয়ারের কোষের একটা হলো আবরণ থাকে, এই আবরণটারে কি বলে ভাইয়া? এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? এন্ডোকার্ডিয়াম। এখন এই এন্ডোকার্ডিয়ামটা কই থেকে আসছে জানো? বলো তো এন্ডোকার্ডিয়ামটা কই থেকে আসছে? এন্ডোকার্ডিয়াম ইজ নাথিং বাট কন্টিনিউয়েশন অফ এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেলের কন্টিনিউয়েশন, ব্লাড ভেসেলে যে এন্ডোথেলিয়াল সেলস আছে না, ওই এন্ডোথেলিয়াল সেলসগুলাই কন্টিনিউয়েশন হলো এন্ডোকার্ডিয়াম। যেমন আমি তোমাদের একটু এনে দেখাই, দেখো ভাইয়া, এইটা কি একটা রক্তনালী না? বলো তো, এটা হলো একটা রক্তনালী, রাইট? এখন দেখো এই রক্তনালীর ওয়ালের মধ্যে সবচেয়ে ভিতরের লেয়ারের নাম কি? এন্ডোথেলিয়াল লেয়ার, তাই না? বুঝতে পারছো? এখন এই এন্ডোথেলিয়াল লেয়ারটাই যখন নাকি এই যে হার্টের ভিতরে ঢুকে গেল, এই যে দেখো তোমার এইখানে দেখায়, এই ওয়ালটা দিয়ে দেখায়, এই এন্ডোথেলিয়াল লেয়ারটাই এই যে হার্টের মধ্যে ঢুকে গেল, এই যে সিঙ্গেল সেলের একটা লেয়ার তৈরি করলো, ঠিক আছে? এই যে সিঙ্গেল সেলের একটা লেয়ার তৈরি করলো পুরো হার্টের ভিতরে, এটারে কি বলে ভাইয়া? এন্ডোকার্ডিয়াম। আমরা কিন্তু জানি ব্লাড ভেসেলের সবচেয়ে ভিতরের লেয়ার, মানে ভিতরে কি লেয়ার থাকে বলো তো? এন্ডোথেলিয়াল লেয়ার থাকে না? সো এই এন্ডোথেলিয়াল লেয়ারের কন্টিনিউয়েশন দিয়ে কি গঠিত হয় বলো তো? এন্ডোকার্ডিয়াম গঠিত হয়। বুঝতে পারছো? তাহলে এটা কার সাথে, মানে এন্ডোথেলিয়াল লেয়ারটা মানে এন্ডোকার্ডিয়ামটা কার সাথে কন্টিনিউয়াস হবে? ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল লেয়ারের সাথে কন্টিনিউয়াস হবে। এবং এই যে কপাটিকা যে তৈরি হবে, এই কপাটিকাও কিন্তু এন্ডোথেলিয়াল সেলগুলো রিফ্লেক্ট হয়ে তৈরি হবে, হ্যাঁ। এই কপাটিকাও হলো এন্ডোথেলিয়াল সেলের এই যে রিফ্লেকশনে এই কপাটিকাগুলো তৈরি হবে। কথা বুঝতে পারছো? মানে বিষয়টা হলো এরকম। ভাইয়া শুনতেছেন আমাকে? হ্যাঁ বলো বলো, বলতে থাকো। বই লেখাতে এন্ডোকার্ডিয়াম, হুম, এটি জৈব টিস্যু নির্মিত হৃদপ্রাচীর অন্তঃস্থ স্তর। এখন তো বলছে মানে জৈব টিস্যু নির্মিত। হ্যাঁ, ওই যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, ওইটাও তো কন্টিনিউ হয়। সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, বেসমেন্ট মেমব্রেন, এগুলো তো যোজক টিস্যু। হ্যাঁ, আর কি লেখছে দাঁড়াও আমি এন্ডোকার্ডিয়ামটা পড়ি। কই আছে এন্ডোকার্ডিয়াম কাভারিং? আসো দেখো, এটি যোজক টিস্যু নির্মিত অন্তঃস্থ স্তর। এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে। কপাটিকা সমূহকে দেখো রক্তবাহিকার সাথে অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। এটা কি ভাই বুঝতে পারছো? এটা কি আমি ক্লিয়ার করতে পারছি বলো তো? লাস্টের যে লাইনটা, রক্তবাহিকার সাথে অবিচ্ছিন্ন সংযোগ ঘটায় এন্ডোকার্ডিয়াম, দেখছো? এই যে রক্তবাহিকার যে এন্ডোথেলিয়াল সেল লেয়ার, এটা কিন্তু এন্ডোকার্ডিয়ামের সাথে কি কন্টিনিউয়াস। এটা কি বুঝতে পারছো বলো? বুঝতে পারছো? একদম। আচ্ছা, আরেকটা যেটা বলছে যে যোজক টিস্যু নির্মিত, এটা ভুল বলে নাই ভাইয়া। তোমার এই এন্ডোথেলিয়াল সেলের নিচে কি বেসমেন্ট মেমব্রেন থাকে না ভাইয়া? এই বেসমেন্ট মেমব্রেন কি দিয়ে তৈরি? বেসমেন্ট মেমব্রেন তো ভাইয়া যোজক টিস্যু দিয়েই তৈরি। বুঝতে পারছো? বেসমেন্ট মেমব্রেন কোলাজেন দিয়েই তৈরি। বুঝতে পারছো? কোলাজেন দিয়েই তৈরি। সাব এন্ডো অ্যাকচুয়ালি বেসমেন্ট মেমব্রেনের নিচে একটা কোলাজেনের লেয়ার থাকে, ওটাকে বলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। বাট বেসমেন্ট মেমব্রেনও কোলাজেন ফাইবারগুলো ইররেগুলারভাবে সজ্জিত হয়ে তৈরি হয়। ধরো বিষয়টা কি, বেসমেন্ট মেমব্রেন বলতে কি বোঝায়? ধরো এটা একটা কোষের লেয়ার, তো এই কোষে দাঁড়ায় থাকার জন্য যে প্ল্যাটফর্মটা লাগে, ওই প্ল্যাটফর্মটা বলে বেসমেন্ট মেমব্রেন। তুমি দেখো এই যে দাঁড়ায় থাকার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, এই প্ল্যাটফর্মটারই বলে বেসমেন্ট মেমব্রেন। অ্যান্ড প্ল্যাটফর্ম কি দিয়ে তৈরি হয়? কোলাজেন ফাইবার বা যোজক টিস্যু দিয়ে তৈরি হয়। কথা বুঝতে পারছো? সো এই হলো কাহিনী। এটা এবার বুঝতে পারছো? এবার আই হোপ বুঝা গেছে। ক্লিয়ার বলো তো সবার ক্লিয়ার কিনা? অহন, তারপরে রিফা, আহনাফ, তারপরে বিকন। হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে এই হলো এন্ডোথেলিয়াল সেল লেয়ারের কাহিনী, এন্ডোকার্ডিয়ামের কাহিনী, ঠিক আছে? আচ্ছা, এন্ডোকার্ডিয়ামের কাহিনী গেল। এবার আসো সার্কুলেশন অফ দ্য বডি, আমরা একটু পড়ি, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল ভাইয়া দেখো, তোমার ফার্স্ট অফ অল হার্টটারে চিনতে হবে।
এই চেম্বারটারে কি বলে ভাইয়া? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, তাই না? 4 চেম্বার হার্ট থাকে মানুষের, এটারে বলে রাইট ভেন্ট্রিকল, এটারে বলে লেফট অ্যাট্রিয়াম, এটারে বলে লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু খেয়াল করছো যে লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা প্রাচীর আছে, দেখছো? এই যে এটা একটা প্রাচীর আছে, দেখছো? যেটা নাকি লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকলরে আলাদা করছে। এই প্রাচীরটার নাম এবার তুমি কি দিবা বলো, তুমি নিজেই দাও। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। দুইটা ভেন্ট্রিকলরে আলাদা করছে। ডিভাইডার মানে কি? সেপ্টা, তাই না? সেপ্টা শব্দের অর্থ হচ্ছে ডিভাইডার। এটা কি আমরা পড়ছিলাম ভাইয়া বলো তো? এটা কি আমরা কোথাও পড়ছি এই পর্যন্ত? সেপ্টা মানে যে ডিভাইডার, নেজাল সেপ্টাম। এই যে দেখো নাকের মধ্যে, এই যে দেখো দুইটা নাকের মাঝখানে দেখছো একটা ব্যারিয়ার আছে, একটা ডিভাইডার আছে, এটারে বলে নেজাল সেপ্টাম। কথা বুঝতে পারছো? এটা বলে নেজাল সেপ্টাম। তেমনি সেপ্টা শব্দের অর্থ হলো ব্যবধায়ক বা ডিভাইডার। এটা তুমি মনে রাখবা, এটা তুমি শ্বসনতন্ত্র চ্যাপ্টারে গিয়ে আসলে পড়া উচিত। সেপ্টা শব্দের অর্থ ডিভাইডার আর কই পড়ছি? আর কোথাও পড়ছি? এই বলতো পড়ছি নাকি? হ্যাঁ পড়ছি, আমার মনে পড়ছে। হ্রাসপ্রাপ্ত ও হ্যাঁ হ্যাঁ ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম, মনে আছে? হ্যাঁ, হ্রাসপ্রাপ্ত ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম। তাহলে সেপ্টা শব্দের অর্থ ডিভাইডার। তাহলে অ্যাকচুয়ালি এটা ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকলরা যে মাঝখান দিয়ে ডিভাইড করে, দ্যাটস ওয়াই এটারে বলে দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে কি ইন্টারভেন্ট্রিকুলার, দুইটার মাঝখানে। যেমন ইন্টারসেলুলার মানে কি? দুইটা সেলের মাঝখানে। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে? এটা হলো এটার নাম। তাহলে এইটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা ভাইয়া, দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে কি কোনো ডিভাইডার আছে বলো তো? আছে আছে। এই পিকচারে কিন্তু দেখা যাইতেছে না, কিন্তু দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানেও ডিভাইডার আছে, দেখছো? এই পিকচারে দেখা যাইতেছে না, দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে হলো ডিভাইডার আছে। এই যে দেখো, এই যে কালো কালি দিয়ে যে রাখতেছি, এটা হলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর এই যে দেখো, এটা কি রাইট অ্যাট্রিয়াম, আর এটা কি লেফট অ্যাট্রিয়াম। এই রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে ডিভাইডার, এটা কি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, দেখছো? তাহলে দেখবা দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে, রাইট আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে ডিভাইডার মানে মাসেল লেয়ারের ডিভাইডার থাকে, ওইটারে বলে হইলো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। আর মানে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানের যেই ওয়ালটা থাকে, ওইটারে বলবা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে? এখন আসো মেইন খেলায় আসি। এটা কি ছিল ভাইয়া বলো তো? রাইট অ্যাট্রিয়াম ছিল না? রাইট অ্যাট্রিয়াম ছিল, ঠিক আছে? এখন দেখো, একটু খেয়াল করো, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা কানেকশন আছে, দেখছো? একটা ছিদ্র আছে, রাইট? যেই ছিদ্র দিয়া ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। তাহলে এই ছিদ্রটার নাম কি? এই ছিদ্রটার নাম হইল ভাইয়া অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, কারণ এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে আছে, রাইট? তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার পোর কই থাকে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে থাকে, ঠিক আছে? তো এটা হলো রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, আর এটা হলো লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এখানে হলো তোমার এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড যায়, ঠিক আছে? সো এই হলো কাহিনী। এখন তুমি একটু খেয়াল করো, এটা কি ছিল ভাই? রাইট অ্যাট্রিয়াম ছিল না বলো তো? আচ্ছা, তুমি কি একটু একটা জিনিস খেয়াল করছো, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে নিচ থেকে একজন ব্লাড নিয়ে আসতেছেন, বড় একটা শিরা নিচ থেকে ব্লাড নিয়ে আসা রাইট অ্যাট্রিয়ামে ফালাইতেছে। আবার আরেকটা বড় শিরা আছে যেটা উপর থেকে ব্লাড নিয়ে আসা রাইট অ্যাট্রিয়ামে ফালাইতেছে, দেখছো? তো উপর থেকে যে ব্লাড নিয়ে আসা রাইট অ্যাট্রিয়ামে ফালাইতেছে, এই বড় শিরাটার নাম কি হবে বলো তো? সুপেরিয়র। যেহেতু উপরে আছে, সুপেরিয়র মানে কি? উপরে, সুপেরিয়র ভেনা কাবা। ভেনা কাবা মানে মহাশিরা, মানে বিশাল বড় শিরা। ভেনা মানে শিরা, কাবা মানে ক্যাভিটি থেকে আসছে, বিশাল বড় গহ্বর, বিশাল বড় শিরা। কথা বুঝতে পারছো? সো ভেনা কাবা বলতে বোঝায় বিশাল বড় মহাশিরা। তাহলে দেখো, সুপিরিয়র ভেনা কাবা হার্টের উপরে যে এরিয়া আছে, ওইখান থেকে রক্ত নিয়ে আইসা কি যুক্ত রক্ত ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত না অক্সিজেন যুক্ত রক্ত? কালার কি দেখতেছো ব্লাডের? ব্লুইশ ব্লাড মানে ব্লু কালার। ব্লু কালার হইলে এটা কি হইব? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে না অক্সিজেন যুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড এর হলো নিয়ে আসে, ঠিক আছে? ডিঅক্সিজেন, কারণ কি কালার ব্লু, তার মানে কি কালার ব্লু মানে কি? ভেনা কাবা মানে কি? মহাশিরা। মহাশিরা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হলো ক্যারি করে। সো সে হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে নিয়ে ঢালতেছে,
উপর থেকে নিয়ে এসে ঢালতেছে, আর নিচে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে এটা নিয়ে হইলো এই নিচ থেকে আইনা ঢালতেছে কে, ইনফেরিয়র ভেনা কাভা। এই যে বড় যে মহাশিরাটা আছে এটা ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে, ইনফেরিয়র ভেনা কাভা। মনে রাখবা হার্টের উপরের যে স্ট্রাকচারগুলো আছে এইগুলার থেকে রক্ত যা সুপিরিয়র ভেনা কাভাতে মিশা রাইট অ্যাট্রিয়ামে যায়, আর হার্টের নিচে যে স্ট্রাকচার আছে এগুলা সব ইনফেরিয়র ভেনা কাভাতে মিশা রাইট অ্যাট্রিয়ামে যায়। যেমন ভাই আমি যদি বলি হার্টের উপরে কি আছে, মাথা আছে, ব্রেইন আছে, তাই না? তাহলে ব্রেইন থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কই আসবে, সুপিরিয়র ভেনা কাভাতে আলটিমেটলি আসবে, ঠিক আছে। হার্টের উপরে কি আছে, হাত আছে, তাহলে হাত থেকে কি আসে, সাবক্লেভিয়ান ভেইন আসে, তাই না? তাহলে সাবক্লেভিয়ান ভেইন কোথায় যায়, আলটিমেটলি রক্তটা ঢালবে, সুপিরিয়র ভেনা কাভাতে থাকবে। আবার আমি যদি ভাই বলি লিভার কই থাকে বলো তো, লিভার হার্টের কই থাকে, নিচে থাকে। তাহলে লিভার থেকে রক্ত কই আসবো, ইনফেরিয়র ভেনা কাভাতে আসবো, হার্টের নিচে আছে, পাকস্থলী হার্টের নিচে আছে। সো ওখান থেকে রক্ত হইলো তোমার পাকস্থলী থেকে রক্ত অ্যাকচুয়ালি হেপাটিক পোর্টাল ভেইন, মানে হেপাটিক ভেইন দিয়ে ইনফেরিয়র, মানে মেইন কথা হলো আলটিমেটলি কই যায়, আলটিমেটলি যায় হলো যেগুলো নিচে আছে ওইগুলো হলো ইনফেরিয়র ভেনা কাভাতে যায়, আর যেগুলো উপরে আছে ওইগুলো হলো সুপিরিয়র ভেনা কাভাতে যায়। এইভাবে ভাইয়া রক্ত নিয়ে আইসা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আইসা সে কই ঢালে ভাইয়া, রাইট অ্যাট্রিয়ামে ঢালে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে কি রক্ত থাকে ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা রাইট অ্যাট্রিয়ামে আর কি কি ওপেন হয়, হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামে আর কি কি ওপেন হয় এটা হলো দেখার বিষয়। আচ্ছা তুমি একটা জিনিস মনে রাখো ভাই, সুপিরিয়র ভেনা কাভাতে কোনো ভালভ থাকে না, আমি বলছি না ভেইনের মধ্যে নর্মালি ভালভ থাকে, কিন্তু সুপিরিয়র ভেনা কাভাতে কোনো ভালভ থাকে না। ভালভ মানে বুঝতে পারছো তো, মানে কোনো কপাটিকা এগুলো থাকে না। কেন থাকে না একটু বলো তো, সুপিরিয়র ভেনা কাভাতে কেন ভালভ থাকে না বলো। হ্যাঁ অটোমেটিক্যালি ভাইয়া নিচে পড়ে, হ্যাঁ অটোমেটিক্যালি রক্তটা নিচে পড়ে, কিসের কারণে, গ্র্যাভিটির কারণে। তাই ব্যাক ফ্লো হওয়ার চান্স হইলো খুবই কম, ব্যাক ফ্লো হওয়ার চান্স কম, কারণ গ্র্যাভিটির কারণে তোমার অটোমেটিক্যালি ব্লাড হইলো নিচের দিকে পড়ে। কিন্তু ইনফেরিয়র ভেনা কাভাতে কিন্তু ভাইয়া কপাটিকা থাকে, কারণ ইনফেরিয়র ভেনা কাভাতে যদি তুমি কপাটিকা না দাও ইনফেরিয়র ভেনা কাভাতে কিন্তু ব্ল্যাক ফ্লো হওয়ার চান্স আছে, কারণ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে। তাহলে গ্র্যাভিটির কারণে এটা ব্যাক ফ্লো হওয়ার চান্স আছে। তাই যেই ব্লাডটা হলো এখানে গেছে ওটা যাতে ব্যাক ফ্লো হয়ে আবার বিপরীত দিকে না আসে, তাই ইনফেরিয়র ভেনা কাভাতে আর হইলো ইনফেরিয়র ভেনা কাভা আর হইলো কি ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, অর্থাৎ এই জায়গাটায় ভাইয়া ইনফেরিয়র ভেনা কাভা আর ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে একটা কপাটিকা থাকে, যাতে যেই ব্লাডটা হইলো তোমার ডান অ্যাট্রিয়ামে ঢুকছে ওটা যাতে ব্যাক ফ্লো হয়ে আবার বিপরীতে ইনফেরিয়র ভেনা কাভাতে না আসে। তো ইনফেরিয়র ভেনা কাভা আর ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে যেই কপাটিকা থাকে ওই কপাটিকাটার নাম হলো ইউস্টেশিয়ান কপাটিকা, হ্যাঁ ইউস্টেশিয়ান কপাটিকা, এটার নাম মনে রাখবা, ইউস্টেশিয়ান ভালভ। তাহলে ইউস্টেশিয়ান ভালভ কই থাকে ভাইয়া, ইনফেরিয়র ভেনা কাভা আর রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে, ঠিক আছে, মানে একদম জাংশনে থাকে। যে ইনফেরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়াম, যে এটা তো রাইট অ্যাট্রিয়াম, এই পুরোটা তো রাইট অ্যাট্রিয়াম রাইট, আর এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা এটা। তাহলে এটার জাংশনে হইলো এই তোমার কি বলে ইউস্টেশিয়ান কপাটিকাটা থাকে, ঠিক আছে, ইউস্টেশিয়ান কপাটিকা বা ইউস্টেশিয়ান ভালভটা থাকে। আর সুপিরিয়র ভেনা কাভাতে কোনো ভালভ থাকে না, ঠিক আছে। আচ্ছা ভাইয়া হার্টের নিজের যে রক্ত আছে, হার্ট কি নিজের তোমার মেটাবলিজম করে না, নিজে কি তোমার গ্লুকোজ ইউজ করে না বলো তো, মানে নিজে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে নাকি করে না বলো তো, হার্ট মাসল নিজে কিন্তু ভাই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কারণ কি, হার্ট মাসল নিজে রেসপিরেশন করে, কারণ কি হার্ট মাসলের এনার্জি দরকার, যেহেতু এনার্জি দরকার তাই সে কি করে এরকম রেসপিরেশন করে, সে গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত করে। এই কারণে এই অক্সিজেনটা কই থেকে আসে, করোনারি আর্টারি থেকে আসে। করোনারি আর্টারি হলো সেই আর্টারি যেই আর্টারি হার্টের মাসলে রক্ত সাপ্লাই দেয়। সো অক্সিজেনযুক্ত রক্ত এবং গ্লুকোজ দুইটি হলো করোনারি আর্টারি থেকে আসে, এবং এটার আউটপুট কি, এটার আউটপুট হলো পানি, কার্বন ডাইঅক্সাইড আর হইলো কি এটিপি। তো এটিপি তো আমাদের হার্ট মাসল ইউজ করে ফেলে, এটিপি হলো হার্ট মাসল ইউজ করে ফেলে। বাকি যে কার্বন ডাইঅক্সাইড আছে ওইটা কই ঢুকায়, করোনারি ভেইনে ঢুকায়। এখন ভাই করোনারি ভেইন কই যাইব বলো তো, সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কই যায় পড়ে বলো তো, রাইট অ্যাট্রিয়ামে যায় পড়ে না। আমরা কি শিখতেছি, সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেখো নিচ থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে এটা নিয়ে আসলো, উপর থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসলো, হার্টের উপর থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে সুপিরিয়র ভেনা কাভা নিয়ে আসলো, হার্টের নিচ থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে ইনফেরিয়র ভেনা কাভা নিয়ে আসলো। কিন্তু যেটা মাঝখানে আছে, তুমি উপরে নিচের কথা বলতেছো কিন্তু মাঝখানে কি আছে, হার্ট আছে। তাহলে হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোন ভেইন নিয়ে আসবে বলো তো, করোনারি ভেইন নিয়ে আসবে। করোনারি ভেইন নিয়ে এসে কই ঢালবে বলো তো,
রাইট অ্যাট্রিয়ামে ঢালবে, ঠিক আছে? করোনারি ভেইন নিয়ে এসে কই ঢালবে? রাইট অ্যাট্রিয়ামে ঢালবে। তাহলে ধরো এটা হলো করোনারি ভেইন। অ্যাকচুয়ালি করোনারি ভেইন অনেক ডায়ালেটেড হয়ে যায়, হ্যাঁ, করোনারি ভেইন হলো অনেক কি হয়ে যায়? ডায়ালেটেড হয়ে যায়। ডায়ালেটেড মানে অনেক প্রসারিত হয়ে যায়। এই প্রসারিত করোনারি ভেইনরে বলে করোনারি সাইনাস। কথা বুঝতে পারছো? করোনারি সাইনাস। এই আবরার কি অবস্থা? প্রসারিত করোনারি ভেইন, এটার কি কি? হ্যাঁ, এই প্রসারিত করোনারি ভেইনরে কি বলে? করোনারি সাইনাস বলে, মনে রাখবা, ঠিক আছে? সো করোনারি ভেইন আর করোনারি সাইনাস কিন্তু কাইন্ড অফ সিনোনিমাস, ঠিক আছে? করোনারি সাইনাস বুঝলে বুঝবো এটা করোনারি ভেইনের কথা বলতেছে। এই করোনারি ভেইন রক্ত নিয়ে আইসা কই দেয় ভাইয়া? এই যে এই করোনারি ভেইন রক্ত নিয়ে আইসা হইলো তোমার এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় হইলো এই রাইট অ্যাট্রিয়ামে দেয়, ঠিক আছে? সবাই রক্ত নিয়ে আইসা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সবগুলো কই ঢুকবো? রাইট অ্যাট্রিয়ামে ঢুকবো, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সবগুলো রাইট অ্যাট্রিয়ামে ঢুকবো। এই করোনারি সাইনাসে কি কোনো কপাটিকা থাকে নাকি থাকে না বলো? এখানে একটা কপাটিকা থাকে, এই করোনারি সাইনাসেও কপাটিকা থাকে। করোনারি সাইনাস আর ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটার নাম হলো ভাই থিবেসিয়ান কপাটিকা, মনে রাখবা। এই কপাটিকার নাম হলো থিবেসিয়ান ভালভ, ঠিক আছে? করোনারি সাইনাস আর রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকে, এটা হলো থিবেসিয়ান ভালভ বা করোনারি ভালভ বলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম? সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, উপর থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে রাইট অ্যাট্রিয়ামে আসে কি? সুপিরিয়র ভেনা কাভা দিয়া, এসভিসি মানে কি? সুপিরিয়র ভেনা কাভা দিয়া। নিচ থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে এটা আসে কি? ইনফিরিয়র ভেনা কাভা দিয়া, ঠিক আছে? আইভিসি, ইনফিরিয়র ভেনা কাভা দিয়া। আর তোমার উপর গেল নিচ গেল, আর কি মাঝখানে কি আছে? হার্ট আছে। তো হার্টের মধ্যে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে ওইটা কি কোন জায়গা থেকে আসে ভাই? করোনারি সাইনাস দিয়ে, করোনারি সাইনাস দিয়ে। সো আলটিমেটলি কি হইলো? আলটিমেটলি সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের রাইট অ্যাট্রিয়ামে আইসা পড়লো। ওকে, রাইট অ্যাট্রিয়ামে আইসা পড়লো। এরপরে রাইট অ্যাট্রিয়াম ভাইয়া কন্ট্রাকশন করবে, হ্যাঁ, চাপ দিবে, তাই না? রাইট অ্যাট্রিয়াম তো এরভাবে কন্ট্রাকশন করে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, সো রাইট অ্যাট্রিয়াম তবে কন্ট্রাকশন করে, যখন কন্ট্রাকশন করবে তখন চাপ দিবে। চাপ দেওয়ার কারণে এই রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হবে? এইখান থেকে তোমার কই থেকে কই ঢুকবে? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ঢুকবে, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ঢুকবে। আর রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকাটা থাকে এই কপাটিকাটার নাম হলো ভাইয়া ট্রাইকাস্পিড ভালভ বা ট্রাইকাস্পিড কপাটিকা। এটার নাম ট্রাইকাস্পিড কেন হয়েছে ভাইয়া বলো তো? কারণ দেখো এটা 3টা কাস্প থাকে। 3টা কি থাকে? কাস্প থাকে। কাস্প, কাস্প মানে হলো পর্দা। দেখো এটা 1 নাম্বার পর্দা, এটা 2 নাম্বার পর্দা, এটা 3 নাম্বার পর্দা। 3টা কপাটিকা বা কাস্প থাকে। যখন নাকি ভাইয়া এটা হলো ক্লোজড অবস্থা, যখন নাকি ভাইয়া এই রক্তটা হেন দিয়ে যাইতে হইব তখন কি কপাটিকাটা কি ওপেন হওয়া লাগবে না? তো ওপেন হওয়ার সময় কি হয়? এটা এরকম হয়ে যায়, মানে 3টা কাস্প হইলো এভাবে ওপেন হয়ে যায়। এটা হলো ওপেন অবস্থা। ওপেন অবস্থায় রক্তটা এটা দিয়ে ফ্লো হয়ে কি করে? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ঢুকে। ওকে, বুঝলাম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ঢুকলো। এরপরে ধরো রাইট ভেন্ট্রিকল সংকুচিত হইলো। রাইট ভেন্ট্রিকল সংকুচিত হইলে এই কপাটিকাটা বন্ধ হয়ে যায়। কারণ কি? কপাটিকার কাজই হইলো কি? রক্তরে কি হইতে দেওয়া যাবে না? ব্যাক ফ্লো, হ্যাঁ, ব্যাক ফ্লো হইতে দেওয়া যাবে না, ইউনিডিরেকশনাল ফ্লো। কিন্তু ভাই এই কপাটিকাটা কিন্তু ওপেন হয়ে যায়, ঠিক আছে? কারণ এই কপাটিকার ফ্লো হইলো এদিকে মেনটেন করা, ঠিক আছে? সো এই কপাটিকাটা ওপেন হয়ে যায়। তাহলে দেখো আমাদের এই তোমার কি বলে, আমাদের এই কি বলে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে মানে এইভাবে চাপ দিব তখন এইখানকার ব্লাডগুলা এই কপাটিকা দিয়ে কই যাইব বলো তো? এইখানে যাবে, হ্যাঁ, এই কপাটিকা দিয়ে এই রক্তনালী, হ্যাঁ এই রক্তনালীতে যাবে। কারণ এই রক্তনালীটা ভাইয়া কি করতেছে? হার্ট থেকে কি ব্লাড বের করে নিয়ে যাইতেছে নাকি হার্টে ব্লাড নিয়ে আসতেছে বলো তো? হার্ট থেকে যেই রক্তনালী ব্লাড বের করে নিয়ে যায় ওই রক্তনালী আমরা কি বলি? আর্টারি নাকি ভেইন? আর্টারি। তাহলে দো এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে, কারণ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, দো এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে, বাট এটা কিন্তু কি হার্ট থেকে রক্ত কি করতেছে? বের করে নিয়ে যাইতেছে। দ্যাটস ওয়াই এটারে আমরা কি বলবো? পালমোনারি আর্টারি বলবো। অ্যাকচুয়ালি এটারে বলে পালমোনারি ট্রাঙ্ক, মানে এটা থেকে আর্টারি সৃষ্টি হবে। ট্রাঙ্ক মানে হইলো কাণ্ড। সো এই যে রক্তনালীটা এটারে বলে পালমোনারি ট্রাঙ্ক অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যেটা আছে আর্টারিটা না, আর্টারি নাম লিখে এনে বলবা যে পালমোনারি ট্রাঙ্ক বলে। পালমোনারি আর্টারি পরে তৈরি হয়, ট্রাঙ্ক থেকে তৈরি হয়। কেমনে তৈরি হয় আমি একটু দেখাই। বাই দা ওয়ে আগে বলি যে এটা যখন সংকুচিত হয় তখন দেখতে পাইতেছো এই পালমোনারি ভালভটা খুইলা যায়, দেখছো?
পালমোনারি ভালভটা যখন খুইলা যায় তখন তোমার রক্তটা হলো কই ঢুকে তোমার এই পালমোনারি ট্রাঙ্কের ভিতরে ঢুকে, হ্যাঁ। আর পালমোনারি ভালভে সেমি লুনার ভালভ বলে। পালমোনারি ভালভে কি বলে? সেমি লুনার ভালভ বলে। সেমি লুনার ভালভ এক ধরনের ট্রাইকাস্পিড ভালভ। ট্রাইকাস্পিড মানে কি ভাই? কয়টা পর্দা আছে? এক ধরনের ট্রাইকাস্পিড বাট, তার মানে 3টা পর্দা আছে। দেখো এটা 1টা 2টা 3টা পর্দা আছে, ঠিক আছে। এটা হলো ক্লোজড অবস্থা, এটা ওপেন অবস্থায় কিন্তু খুইলা যায়, ঠিক আছে। সো এটা আলটিমেটলি 3টা পর্দাই থাকে। কিন্তু এটা সেমি লুনার কেন বললো? সেমি লুনার বললো কারণ এটা দেখতে না ভাইয়া মানে চাঁদের মতো লাগে। একটা ভালভে তখন তুমি চিন্তা করবা তখন এটা কীরকম লাগে, এই যে দেখছো হাফ মুনের মতো লাগে না? সেমি লুনার মানে হাফ মুন, ঠিক আছে। মানে এই যে এই ধরনের শেপে সেমি লুনার শেপ বলে। সো এর একটা স্লিট যদি তুমি চিন্তা করো, মানে এই স্লিটটা যদি তুমি চিন্তা করো, এই স্লিটটা একটু হাফ মুনের মতো লাগে, ঠিক আছে, সেমি লুনার শেপ লাগে। তারপরে তুমি যদি এই স্লিট বাদ দিয়ে এই স্লিট চিন্তা করো তখন দেখবা এটাও হাফ মুনের মতো লাগে। এই স্লিট বাদ দিয়ে এই স্লিট চিন্তা করলে ওইটাও দেখবা হাফ মুনের মতো লাগে। এই কারণে এটা বলে সেমি লুনার ভালভ, ঠিক আছে। ট্রাইকাস্পিড ভালভ মানে এই যে এইখানে যে ট্রাইকাস্পিড ভালভ ছিল, তোমার আমি একটু দেখাই। এইখানে যে ট্রাইকাস্পিড ভালভ ছিল আর এইখানে যে সেমিলুনার ভালভ আছে, দুইজনই ট্রাইকাস্পিড, মানে দুইজনেরই 3টা পর্দা আছে। কিন্তু পার্থক্য কি জানো? এটারে হাফ মুনের মতো লাগে না, এটা পুরোপুরি ট্রায়াঙ্গুলার একটা শেপ তৈরি করে। কথা বুঝতে পারছো? এটা হলো এইরকম একদম খাড়া ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করে। এটা কোনো হাফ মুন না, একদম খাড়া ট্রায়াঙ্গুলার, মার্সিডিজ বেঞ্জের লোগোর মতো। কথা বুঝতে পারছো? সো এটা খাড়া ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করে। এটা কোনো এরকম বেন্ড থাকে না, যার কারণে এটা হাফ মুন দেখায় না, ঠিক আছে। সো হাফ মুন দেখাইতে হলে ওর একটু কি করা লাগবে, একটু সেমি সার্কুলার হওয়া লাগবে, ঠিক আছে। মানে হালকা একটু এরকম বেন্ড থাকা লাগবে, যেটা নাকি সেমি লুনার কপাটিকায় থাকে। কিন্তু নর্মাল ট্রাইকাস্পিড কপাটিকা যেটা নাকি রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মধ্যে থাকে, ওইটার মধ্যে থাকে না, ঠিক আছে। আচ্ছা তাহলে গেল, তাহলে রক্তটা কই গেল এখন ভাইয়া? পালমোনারি ট্রাঙ্কে গেল, হ্যাঁ। রক্তটা এখন কই গেল? পালমোনারি ট্রাঙ্কে গেল। এই দেখো পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে, পালমোনারি আর্টারি ট্রাঙ্ক। এখন দেখো এই পালমোনারি ট্রাঙ্কটা তুমি যদি উপর থেকে দেখো, তুমি একটু খেয়াল করছো যে পালমোনারি ট্রাঙ্কটা 2 ভাগে ভাগ হয়েছে, দেখছো? এই জায়গায় একটা ভাগ, এই জায়গায় আরেকটা ভাগ, দেখছো? মানে এওটার নিচের দিকে আরেকটা ভাগ হয়েছে, দেখছি। তাহলে 2 ভাগে ভাগ হয়েছে ভাই। একটা হইলো এইটাই হলো এবার পালমোনারি আর্টারি, একটা হলো রাইট পালমোনারি আর্টারি। পালমোনারি ট্রাঙ্ক ভাগ হয় 2টাতে, একটা হলো রাইট পালমোনারি আর্টারি আর এটা হলো লেফট পালমোনারি আর্টারি। লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি কই যাব? পালমন মানে কি বলো তো? পালমন মানে কি? পালমন মানে হলো ফুসফুস। পালমন শব্দের অর্থ হলো ফুসফুস। তাহলে পালমন মানে হলো ফুসফুস। তাহলে রাইট পালমোনারি আর্টারি যাইব হইলো রাইট ফুসফুসে আর লেফট পালমোনারি আর্টারি যাইব লেফট ফুসফুসে। কথা বুঝতে পারছো? এই দেখো রাইট পালমোনারি আর্টারি সুন্দর মতো কই যাইব? এই যে এখান দিয়া রাইট ফুসফুসে যাইব, ঠিক আছে। আর লেফট পালমোনারি আর্টারি হলো লেফট ফুসফুসে যাইব। আচ্ছা ফুসফুসে যাওয়ার পর ভাইয়া ফুসফুসে কি হয়? সে ক্যাপিলারি তৈরি করে, তাই না? আচ্ছা ফুসফুসে ক্যাপিলারি তৈরি করলো মানে অনেক জাল তৈরি করলো। জাল তৈরি করার পর ভাইয়া এই ফুসফুসের ক্যাপিলারির মধ্যে কি হয় আমার একটু বলো তো? গ্যাসেস এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। দাঁড়াও অন্য কালার নেই, কালারটা ভালো না, হ্যাঁ। তো গ্যাসেস এক্সচেঞ্জ হয়, দাঁড়াও আমি এখান থেকে লাল দিয়ে দিই, হ্যাঁ। সো গ্যাসেস এক্সচেঞ্জ হয়। আচ্ছা গ্যাসেস এক্সচেঞ্জ মানে কি? তোমার এই ফুসফুসের মধ্যে কি হইব? অক্সিজেনটা হইলো রক্তের ভিতরে ঢুকবো আর কার্বন ডাইঅক্সাইড কি রক্ত থেকে বের হবে, তাই না? ফুসফুসের মধ্যে তো এইটাই হয়, রাইট? আচ্ছা তাহলে গ্যাসেস এক্সচেঞ্জ হওয়ার পর এটা কি হয়ে যায়? এটা হলো পালমোনারি ভেইন হয়ে যায়। কথা বুঝতে পারছো? কেন পালমোনারি ভেইন হয়ে যায়? কারণ এটা আবার এই যে মানে কি এটা অক্সিজেন যুক্ত হয়ে যায় না ভাই ফুসফুসে যাওয়ার পর? ফুসফুসের কাজ কি? ব্লাডে অক্সিজেনেটেড করা, মানে গ্যাসেস এক্সচেঞ্জ হয়। তো ফুসফুসে হইলো তোমার অক্সিজেন হইলো রক্তের ভিতরে ঢুকে আর কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে আমরা কি করি? আমরা হইলো অক্সিজেনেট করি। যেই রক্তটা হইলো তোমার হার্ট ফুসফুসে পাঠায়, যেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হার্ট ফুসফুসে পাঠায়, লাংস হইলো কি করে? লাংস বা ফুসফুস ওইটারে অক্সিজেনেট করে আবার হার্টে পাঠায়। কথা বুঝতে পারছো? তো বিষয়টা হলো গ্যাসেস এক্সচেঞ্জ হয়, এখানে অক্সিজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড বের হয়। তুমি যে এই জায়গায় রক্তটা পাঠাইছো ফুসফুসে, এটা কি যুক্ত রক্ত ছিল ভাইয়া? ব্লু ব্লাড, মানে ব্লুইশ ব্লাড মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাঠাইছো। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হইলে এটা কি নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়। আমরা যখন এক্সহেলেশন করি, নিঃশ্বাস করি, নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। আর আমরা যখন ইনহেলেশন করি ওইটার সাথে কি অক্সিজেন যুক্ত রক্ত, মানে অক্সিজেনের মধ্যে ঢুকে। ঢুকার পর ভাইয়া এই যে ব্লাড, এই ব্লাডটা কি ব্লাড ভাইয়া? এই ব্লাডটা হলো অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। আমি রেড কালার দিয়ে দিই,
এই ব্লাডটা হলো অক্সিজেনেটেড ব্লাড। এই ব্লাডটা এখন এখান দিয়ে আসতেছে, আস্তে আস্তে দেখো ফাইনালি এটা দুই ভাগে ভাগ হয়। দুই ভাগে ভাগ হয়ে দেখছো এই যে দেখছো দুইটা আর্টারি তৈরি করছে, খেয়াল করছো? দুই সাইড থেকে দুইটা আর্টারি আসে, হ্যাঁ এই সাইড থেকে। তাহলে দেখো পালমোনারি আর্টারি, সরি এটা হলো ভেইন, সরি দুইটা ভেইন আসে। কারণ কি এটা রক্ত কই নিয়ে যাইতেছে বলো তো? হার্টের দিকে নিয়ে যাইতেছে, তাহলে এটা ভেইন হবে। তাহলে ভাই আমার একটু বলো তো পালমোনারি ভেইন কয়টা আছে বলো তো? পালমোনারি ভেইন কিন্তু দুইটা আছে, 2 পালমোনারি ভেইনস অন ইচ সাইড। 2 পালমোনারি, দেখো এটা একটা পালমোনারি ভেইন, এটা আরেকটা পালমোনারি ভেইন, এটা একটা পালমোনারি ভেইন, এটা আরেকটা পালমোনারি ভেইন। তাহলে দেখো 2 পালমোনারি ভেইন অন ইচ সাইড, এটা হলো 2 পালমোনারি ভেইন। এটা কি রাইট না লেফট বা রাইট লেফট যেটাই হোক, এক সাইডে তুমি রাইট ধরে রাখো, ঠিক আছে? আর দেখো 2 পালমোনারি ভেইনস অন আদার সাইড, দেখো এটা কি একটা পালমোনারি ভেইন, এটা আরেকটা পালমোনারি ভেইন, ঠিক আছে? ঠিক সেই সিমিলারলি এখানে ধরো রক্ত নিয়ে আসলো, তাহলে দেখো এই 2 পালমোনারি ভেইনস অন আদার সাইড। তাহলে মোট পালমোনারি ভেইন কয়টা আছে বলো তো? 4টা। হ্যাঁ, আর পালমোনারি আর্টারি কয়টা আছে? পালমোনারি আর্টারি কয়টা আছে? দুইটা। এই দেখ এটা কিন্তু একটাই পালমোনারি আর্টারি, এটা একটাই পালমোনারি আর্টারি, পালমোনারি ট্রাঙ্ক থেকে সৃষ্টি হয়েছিল। দেখো এই যে দেখো পালমোনারি ট্রাঙ্ক থেকে পালমোনারি আর্টারি সৃষ্টি হয়েছিল দুইটা, একটা হলো রাইট পালমোনারি, একটা লেফট পালমোনারি। রাইটটা রাইটে যায়, লেফটটা লেফটে যায়। কিন্তু পালমোনারি ভেইন কয়টা? পালমোনারি ভেইন হলো দুইটা, মোট 4টা হলো পালমোনারি ভেইন, ঠিক আছে? আচ্ছা এরপর আসো ভাইয়া, এই পালমোনারি ভেইনটা ভাইয়া রক্ত নিয়ে কই আসে ভাইয়া? এই যে এই চেম্বারে আসতেছে না অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে? জি। আচ্ছা এই চেম্বারটা কি ভাইয়া? এই চেম্বারটা একটু দেখো তো। এই চেম্বারটা কিন্তু লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে? এই চেম্বারটা হলো লেফট অ্যাট্রিয়াম। এখন এই লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করব, এখান থেকে রক্ত কই আসবো? লেফট ভেন্ট্রিকলে আসবো, ঠিক আছে? সো লেফট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে কপাটিকাটা থাকে, অর্থাৎ এখানে যে কপাটিকাটা থাকে, এই কপাটিকাটা ভাইয়া মানে নর্মালি দেখতে এটার ক্রস সেকশন কিরকম? বাইকাসপিড। কারণ কি ভাইয়া এটার মধ্যে কয়টা কাস্প থাকে? দুইটা কাস্প থাকে, ঠিক আছে? এটা খুবই সিম্পল, বাইকাসপিড কপাটিকা। এবং বাইকাসপিড কপাটিকা ভেদ কইরা তোমার এটা হলো রক্তটা হলো কোথায় আসে? লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকলে কি আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে না অক্সিজেন যুক্ত রক্ত আসে? অ্যান্সার হলো অক্সিজেনেটেড ব্লাড, কারণ এটা ফুসফুস থেকে আসতেছে। ফুসফুস বা লাংস থেকে এটা অক্সিজেনেটেড হয়ে এই যে এই পালমোনারি ভেইনসের মাধ্যমে হইলো, এটা হলো কই আসলো? রাইট লেফট অ্যাট্রিয়ামে আসলো। লেফট অ্যাট্রিয়াম ওটারে পুশ করে হইলো কই আনলো? লেফট ভেন্ট্রিকল আনলো। এবার লেফট ভেন্ট্রিকল যখন সংকোচন করবে এটা কই ঢুকে যাবো? অ্যাওর্টাতে ঢুকে যাবো। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এটা জাস্ট হলো অ্যাওর্টার মধ্যে ঢুকে যাবো। দেখো এটা যখন সংকোচন করবো লেফট ভেন্ট্রিকল, তখন এটার মধ্যে ঢুইকা এই যে অ্যাওর্টার ভিতরে ঢুকে যাবো, ঠিক আছে? এই যে তোমার বড় বিশাল বড় যে একটা এটারে বলে মহাধমনী, ঠিক আছে? মহাধমনী, এটার মধ্যে ধরো ঢুকে গেল অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভও ভাই এক ধরনের সেমিলুনার ভালভ, মানে ওটা দেখতেও হলো সেম আকৃতির। মানে এই যে তোমার পালমোনারি ভালভ আর অ্যাওর্টিক ভালভ দেখতে সেম আকৃতির, ম্যাক্সিমাম ভালভই সেমিলুনার ভালভ, মানে দেখতে অর্ধচন্দ্রাকৃতির, ঠিক আছে? আচ্ছা লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের কারণে এটা কই চলে যায় ভাই? অ্যাওর্টাতে চলে যায়। আর অ্যাওর্টা হলো হোল বডিতে কি করে বলো তো? অক্সিজেনেটেড ব্লাড হলো সাপ্লাই দেয়। এই দেখো অ্যাওর্টার মধ্যে কি থাকে? অক্সিজেনেটেড ব্লাড থাকে না? কারণ লেফট ভেন্ট্রিকলে কি আসছে? অক্সিজেনেটেড ব্লাড আসছে। ওটা যখন পুশ করে বাইর করবো অ্যাওর্টাতে কি যাইবো? অক্সিজেনেটেড ব্লাড যাইবো। সো অ্যাওর্টা হলো অক্সিজেনেটেড ব্লাড হোল বডিতে সাপ্লাই দেয়, ঠিক আছে? আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে দেখো এটা কি রাইট ভেন্ট্রিকলের ওয়াল না ভাইয়া বলো তো? এটুকু হলো রাইট ভেন্ট্রিকলের ওয়াল, আর এটা হলো লেফট ভেন্ট্রিকলের ওয়াল। কারটা বেশি মোটা একটু দেখো তো? লেফট ভেন্ট্রিকলের ওয়াল মোটা কেন? এক্সপ্লেইন কেন লেফট ভেন্ট্রিকলের ওয়াল মোটা? দেখো রাইট ভেন্ট্রিকল যখন সংকোচন করছিল এটার ব্লাডটা কই ঢুকছিল? পালমোনারি ট্রাঙ্কে ঢুকছিল, রাইট? পালমোনারি ট্রাঙ্ক থেকে কই গেছিল? লাংসে গেছিল, রাইট? আচ্ছা মানে শুধুমাত্র কি অনলি ওয়ান অর্গানে গেছে, তাও কি অনলি ওয়ান প্রক্সিমাল অর্গান। প্রক্সিমাল অর্গান মানে কি? হার্টের খুব কাছাকাছি না লাংস, নাকি অনেক দূরে? হার্টের দুই পাশেই লাংস থাকে, খুব কাছ। তাহলে অনলি ওয়ান, তাও কি প্রক্সিমাল অর্গান। প্রক্সিমাল মানে হলো কাছাকাছি, তাহলে খুব প্রক্সিমাল অর্গানে গেছে। তে ভাইয়া এটা এই যে ছোট মানে এত কাছাকাছি একটা মাত্র অর্গানে যে এই যে তুমি রক্তটা পাঠাইলা, এটাতে কি তোমার বেশি ফোর্স দেওয়া লাগবে নাকি? এই দেখো লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলে কি হয়? এই লেফট ভেন্ট্রিকলের কন্ট্রাকশনের কারণে এটা অ্যাওর্টাতে ঢুইকা সারা বডিতে রক্ত সাপ্লাই হয়। অ্যাওর্টা হলো সারা বডিতে রক্ত সাপ্লাই দেয়।
তাহলে লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে হইলো হোল বডিতে ব্লাড যায়। হোল বডিতে ব্লাড মানে কি? অল অর্গানসে ব্লাড যাবে। আর এই রাইট ভেন্ট্রিকুলার সংকোচনে জাস্ট হইলো লাংসে ব্লাড যাবে। তাহলে তুমি বলো কার সংকোচনের শক্তিটা বেশি হওয়া উচিত, লেফট ভেন্ট্রিকুলার না রাইট ভেন্ট্রিকুলার? লেফট ভেন্ট্রিকুলার। সো ওরে সংকোচনের শক্তিটা বেশি দেওয়া উচিত। দ্যাটস ওয়াই ওর যে ওয়াল আছে, ওর রাইট ভেন্ট্রিকুলার ওয়াল থেকে লেফট ভেন্ট্রিকুলার যে ওয়াল আছে বা মায়োকার্ডিয়াম আছে, মানে হৃৎপেশির যে স্তর আছে যেটা নাকি কন্ট্রাকশন করে হইলো, ফোর্স অ্যাপ্লাই করে হইলো, অ্যাওর্টার মধ্যে হইলো রক্ত সাপ্লাই করে, সারা বডিতে রক্ত সাপ্লাই করে, ওই মায়োকার্ডিয়ামের লেয়ারটা 3 গুণ বেশি থিক। কথা বুঝতে পারছো? 3 টাইমস মোর থিকার দেন দ্য লেফট ভেন্ট্রিকুলার ওয়াল, সরি রাইট ভেন্ট্রিকুলার ওয়াল। লেফট ভেন্ট্রিকুলার ওয়াল ইজ 3 টাইমস মোর থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকুলার ওয়াল। ওয়াই এক্সপ্লেইন? কারণ কি, রাইট ভেন্ট্রিকল জাস্ট লাংসে সাপ্লাই দেয়। রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে, রাইট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে এটা পালমোনারি আর্টারিতে ঢুকে, যেটা লাংসে যায়, যার মাত্র একটা অর্গান, তাও কাছাকাছি আছে, সো এত বেশি ফোর্স লাগে না। কিন্তু লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে এটা যায় অ্যাওর্টাতে, যেটা সারা বডিতে রক্ত সাপ্লাই দেয়, সো আমার অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, এই কারণে আমরা কি জানি যে রাইট ভেন্ট্রিকুলার যে ওয়াল আছে, এই ওয়ালটা কি 3 টাইমস মোর থিকার, 3 গুণ বেশি পুরু। ঠিক আছে, কেন পুরু এটা তুমি জানো। আচ্ছা এবার আসো হৃদ কপাটিকা। ভাই এটা খুবই ইজি। হৃদ কপাটিকার মধ্যে দেখো এটা 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 এটার কয়টা কাজ পাচ্ছে, এটার কয়টা কাজ পাচ্ছে, এটার কয়টা কাজ পাচ্ছে, একটু বলো তো। সবগুলা ট্রাইকাসপিড কপাটিকা, এগুলো 3টাই ট্রাইকাসপিড কপাটিকা, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে শুধু ট্রাইকাসপিড কপাটিকা, আর এটার নাম দেওয়া হয়েছে সেমিলুনার ট্রাইকাসপিড কপাটিকা, সেমিলুনার ট্রাইকাসপিড কপাটিকা, আর এটারও নাম দেওয়া হয়েছে সেমিলুনার ট্রাইকাসপিড কপাটিকা। বুঝতে পারছো? আচ্ছা এটা হলো অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, মানে কি ওই সেমিলুনার কপাটিকা যেটা লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝখানে থাকে, অর্থাৎ কোনটা জানো, এই যে এইটা অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, যেটা হলো লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝখানে থাকে। ঠিক আছে, এই যে এইটা দেখছো, খেয়াল করছো এটা এটা যে সেমিলুনার ভালভ কেমনে খুলতেছে দেখছো? তাহলে দেখো লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝখানে যে সেমিলুনার ভালভটা থাকে ওটারে বলবা অ্যাওর্টিক সেমিলুনার ভালভ। আর এই যে একটা ভালভ যেটা নাকি খুলতেছে ভাই, ওটারে কি বলবা? পালমোনারি সেমিলুনার ভালভ, যেটা নাকি কই থাকে? রাইট ভেন্ট্রিকল। এটা এটা কি রাইট ভেন্ট্রিকল? হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি ট্রাঙ্কের মাঝখানে যে এই ভালভটা যেটা খুলতেছে কন্টিনিউয়াসলি, সো এটারে বলবা তুমি কি? পালমোনারি সেমিলুনার ভালভ। হ্যাঁ হ্যাঁ, পালমোনারি সেমিলুনার ট্রাইকাসপিড ভালভ, এটা হলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, সো দেখো এই সেমিলুনার ভালভের কাহিনী কি, তিনজনেরই 3টা কাজ থাকে, কিন্তু এইটার এইটার মধ্যে পার্থক্য, এটা হলো খাড়া, কি একদম খাড়া ট্রায়াঙ্গুলার শেপের। ঠিক আছে, খাড়া ট্রায়াঙ্গুলার শেপের, কিন্তু এটা কি একটু অর্ধচন্দ্রাকৃতির। ঠিক আছে, এটা একটু সামান্য কি অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির মানে তো বুঝোই সেমিলুনার টাইপের, মানে এই জিনিসটা একটু হাফ মুনের মতো। এই যে এইটাও হাফ মুনের মতো, তুমি এটা যখন ক্যালকুলেট করবা এটাও হাফ মুনের মতো, এটা যখন ক্যালকুলেট করবে এটাও হাফ, মনে হচ্ছে যে 3টা হাফ মুন একসাথে ফিউজ হয়ে এটা হলো করছে। ঠিক আছে, সো এই হলো কাহিনী। আচ্ছা করোটা টেন্ডনি জিনিসটা কি পড়াই দিয়ে যাই। দেখো ভাইয়া এটা হইলো তোমার, এটা হইলো ট্রাইকাসপিড কপাটিকা, রাইট? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে আছে, রাইট? আর এটা হইলো বাইকাসপিড কপাটিকা, রাইট? আচ্ছা তুমি একটু খেয়াল করো, ট্রাইকাসপিড কপাটিকার 3টা যে পর্দা থাকে না, 3টা পর্দার জন্য 3টা সুতা আছে, দেখছো? এই একটা সুতা, এই একটা সুতা, এই একটা সুতা, দেখছো? তোমরা কি খেয়াল করতে পারছো? 3টা পর্দার জন্য 3টা সুতা আছে। এই 3টা সুতারে বলে কর্ডা টেন্ডানি। এগুলো টেন্ডন লাইক, এবং এটা কর্ড। কর্ড মানে কি বলো তো? সুতা না? কর্ড মানে হলো দড়ি বা সুতা, তো এগুলো বলে কর্ডা টেন্ডনি। কর্ডা টেন্ডনির কাজ কি বলো তো ভাইয়া? কপাটিকাগুলোরে কার সাথে কানেক্ট করা? ভেন্ট্রিকলের প্রাচীরের সাথে কানেক্ট করা, রাইট? দেখো কপাটিকাগুলোরে কি করছে? ভেন্ট্রিকলের প্রাচীরের সাথে কানেক্ট করছে না? এটা কি ভেন্ট্রিকলের প্রাচীর না? হ্যাঁ, তাহলে কপাটিকাগুলোরে ভেন্ট্রিকলের প্রাচীরের সাথে কানেক্ট করা। এখন আমার একটু আনসার দাও তো, যে রাইট ভেন্ট্রিকলে কয়টা কর্ডা টেন্ডনি আছে আর লেফট ভেন্ট্রিকলে কয়টা কর্ডা টেন্ডনি আছে? খুবই ইজি, খুবই ইজি না? কারণ রাইট ভেন্ট্রিকলের উপর আছে ট্রাইকাসপিড, ট্রাইকাসপিডে 3টা কাজ পাচ্ছে, 3টা কাজের জন্য 3টা কর্ডা টেন্ডনি লাগে। আর এখানে আছে বাইকাসপিড, এনে কয়টা কর্ডা টেন্ডনি লাগবে? এই যে দাও একটা, এটা কি 2টা,
তাহলে দেখছো মাত্র দুইটা কর্ডা টেন্ডনি লাগে, কারণ কি বাইকাস স্পিড মানে দুইটা, তাহলে রাইট ভেন্ট্রিকুলার তিনটা কর্ডা টেন্ডনি থাকে আর লেফট ভেন্ট্রিকুলারে দুইটা কর্ডা টেন্ডনি থাকে। এখন কাহিনী হলো এই কর্ডা টেন্ডনি কিন্তু ভাইয়া এই যে তোমার ভেন্ট্রিকুলার মাসলের সাথে সুতার মতো যুক্ত না, তাহলে এটা কি ভেন্ট্রিকুলার মাসলরে একটু টান দিয়া ধরতে পারে না? দেখো তো এরকম একটু টান মাইরা ধরতে পারে না ভেন্ট্রিকুলার মাসলরে? মানে এটা তো সুতার মতো, একটা মাসলের মধ্যে যদি সুতা লাগাই দাও, এবার সুতা যদি একদম টান টান করে রাখো, তাহলে ওই মাসলটা কি ভাইয়া, ধরো এই লোম যদি তুমি তখন হাতের লোম টান দাও, তখন দেখো চামড়া কি একটু উঠে আসে না? তাহলে দেখো তুমি যদি একটা সুতা মাসলের মধ্যে লাগাই দাও এবং ওটা যদি টান টান থাকে, তাহলে দেখো ওই ভেন্ট্রিকুলার মাসল ওয়ালের একটু মাংস কি উপরে উঠে আসবে না ভাইয়া, বলো তো? এই উপরে যে উঠে আসলো, এই উপরে উঠে আসা মাংসগুলোরে দেখতে কিরকম লাগতেছে? সুচালু শীর্ষদেশ বা আঙ্গুলের মতো লাগতেছে, রাইট? এই যে দেখো, আচ্ছা ফিঙ্গার লাইক এবং সুচালু লাগতেছে, হ্যাঁ। এবং এটার নাম কি বলতো? প্যাপিলারি মাসল। প্যাপিলারি মাসল। প্যাপিলা মানে কি আমার একটু বলো তো? প্যাপিলা শব্দের অর্থ কি? আরো অনেক জায়গায় পড়ছো। প্যাপিলা শব্দের অর্থ সুচালু সামথিং, সামথিং যেটা, হ্যাঁ বলো। হ্যাঁ সাত, হ্যাঁ রেকটাল প্যাপিলা, রেনাল বহুত পড়ছো বহুত। তো এরপর দেখো আমি তোমার রেনাল প্যাপিলার কাহিনীটা বলি। রেনাল প্যাপিলাতে কি পড়ছো? এই যে রেনাল পিরামিডের সুচালু শীর্ষদেশে কি বলে? এই যে এতটুকু রেনাল প্যাপিলা বলতা না? রেনাল পিরামিড পড়ছো না? হ্যাঁ, রেনাল পিরামিডের সুচালু শীর্ষদেশকে কি বলে? রেনাল প্যাপিলা বলে। অ্যাকচুয়ালি এই সুচালু শীর্ষদেশ মানেই কি? প্যাপিলা। তাহলে এইগুলো দেখতে এই যে সুচালু শীর্ষদেশের মতো, তাই এগুলোর প্যাপিলারি মাসল বলে। আমার একটু বলো তো কয়টা প্যাপিলারি মাসল থাকবে রাইট ভেন্ট্রিকলে আর কয়টা লেফট ভেন্ট্রিকলে? খুবই সিম্পল ভাই, বুঝতে পারছো? এগুলো না মুখস্থ করা লাগে না, যে লেফটে কয়টা থাকবে রাইটে কয়টা থাকবে। কাছ পাশে এনে তিনটা, কর্ডা টেন্ডনি তিনটা থাকবে, তোমার প্যাপিলারি মাসলও তিনটা থাকবে। কাছ পাশে এনে দুইটা, কর্ডা টেন্ডনি হলো এই পুরাটা হলো একটা কর্ডা টেন্ডনি, এই পুরাটা হলো একটা কর্ডা টেন্ডনি, ঠিক আছে? একটু আলাদা আলাদা দেখা একটু কনফিউজড হয়েও না। এখানেও তিনটা কর্ডা টেন্ডনি আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। সো কাছ পাশে তিনটা কর্ডা টেন্ডনি তিনটা থাকবে, সো প্যাপিলারি মাসলও তিনটা থাকবে। হ্যাঁ বলো, উভয় সাইডে কি তিনটা থাকবে? হ্যালো, বুঝি নাই। হ্যাঁ বলো কি? এই কোঅর্ডিনেট টেন্ডনি ব্যাপারটা আমার একটু বলেন না, তিনটা আর দুটার মধ্যে। আচ্ছা, কর্ডা টেন্ডনির ব্যাপারটা এখানে আসো। এই রাইট অ্যাট্রিয়ামে যে থাকে কোন কপাটিকা থাকে একটু বলো তো? ট্রাইকাস্পিড না বাইকাস্পিড? ও মানে তিন সেট থাকবে। হ্যাঁ, তাহলে ট্রাইকাস্পিড ভার্বের প্রত্যেকটা কপাটিকা থেকে একটা কইরা বলো সুতা বাইরে হবে, বুঝতে পারছো? এই যে এটা একটা সুতা, এটা একটা সুতা, আর এই যে এটা একটা সুতা, দেখছো? ধরো এটা কি একটু, হ্যাঁ এটা, হ্যাঁ এই যে এখানে দেখা যাবে, দেখো এটা একটা সুতা, এটা একটা সুতা, এটা আরেকটা সুতা। আর এই জায়গায় দেখো বাইকাস্পিড ভালভের কয়টা কাজ পাশে? দুইটা কাজ পাশে। তো দুইটা কাস্পের সাথে দুইটা সুতা, বুঝতে পারছো? তাহলে কর্ডা টেন্ডনি মোট কয়টা থাকবো? ওই এই সাইডে কি বাইকাস্পিড আছে লেফটে, তাহলে লেফটে থাকবে দুইটা, লেফট ভেন্ট্রিকুলার দুইটা কর্ডা টেন্ডনি, আর রাইট ভেন্ট্রিকুলার হলো তিনটা কর্ডা টেন্ডনি, ঠিক আছে? আর অন দি আদার হ্যান্ড যেখানে কর্ডা টেন্ডনি থাকবে ওখানে কি মাসলটারে পুল করে প্যাপিলারি মাসল তৈরি করবে। তাহলে প্যাপিলারি মাসল কয়টা থাকবে বলো? রাইটে তিনটা, লেফটে দুইটা, মোট। হ্যাঁ, সাত কি এটা বুঝতে পারছো এবার? আচ্ছা মুখস্থ। এই মুখস্থ কেন? তুমি কি বুঝো না এটা? বলো, আবার বলো। প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো। মানে হ্যাঁ, সেমিলুনার ভালভের জন্য প্যাপিলারি মাসল তৈরি হবে না? সেমিলুনার ভালভের জন্য সেমিলুনার ভালভ আসলে অতটা, বুঝছো, মানে প্রমিনেন্ট এত ফোর্স দেয় না, বুঝতে পারছো? তুমি যখন হৃদচক্র পড়বা তখনই বুঝতে পারবা যে এই দুইটা ভালভের উপরে যত বেশি রক্তের প্রেশার আছে, সেমিলুনার ভালভের উপরে অত বেশি রক্তের প্রেশার নাই, কথা বুঝতে পারছো? বাট হ্যাঁ, ওইখানেও কর্ডা টেন্ডনি লাইক স্ট্রাকচার থাকে, বাট ওটা মানে কর্ডা টেন্ডনি বলা যায় না, বুঝতে পারছো? এটা সুতা থাকে, বাট ওটা কর্ডা টেন্ডনি বলা যায় না। হ্যাঁ সাদ, বলো তুমি কি বলতেছিলা? তুমি কি বুঝতে পারছো নাকি বলো? ট্রাইকাস্পিড তাই তিনটা কর্ডা টেন্ডনি, তিনটা প্যাপিলারি মাসল। বাইকাস্পিড তাই দুইটা কর্ডা টেন্ডনি, দুইটা প্যাপিলারি মাসল, বুঝতে পারছো? ফিল করতে পারছো নাকি বলো, নাকি আবার বুঝাবো বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকি সার্কুলেশনে যাব, ঠিক আছে?